এই কাহিনীটা হচ্ছে একজন ডাক্তারের, উনি বাংলাদেশের একজন একটা পুরনো, মোটামুটি বেশ পুরনো একটা হসপিটালে আর কি, মেডিকেল কলেজে জব করেন আর কি। ওই সময় উনি আপনার ওখানে কর্মরত ছিলেন এবং প্রথম দিকে আর কি ওনার লাইফের ফার্স্ট দিকের আর কি এক্সপিরিয়েন্স আর কি। আচ্ছা, যাই হোক, উনি একদিন ওখানে আপনার কাজ করছিলেন, উনি ডিউটিতে ছিলেন আর কি। তখন রাত হয়ে গেছে আপনার, মানে রাত প্রায় 8টা-9টা বাজে এরকম আর কি। ওনার নাইট শিফটে কাজ পড়েছিল আর কি। তো উনি যখন কাজ করছেন, ওই যে এটা ছিল উইংটা, যে উইং এ উনি বসতেন, সেই জায়গাটা বেশ নীরব। আচ্ছা, এবং তেমন কেউ ছিল না। তো উনি বলছেন যে বেশ উইন্ডি একটা নাইট, বেশ বাতাস চলছে এরকম সময়। তো বেশ শব্দ হচ্ছে, উনি শব্দগুলোকে আসলে নর্মাল শব্দই মনে করেন। ডাক্তাররা এসব ব্যাপারে খুব একটা আগ্রহী না। আচ্ছা, সম্পর্কে তো যাই হোক, তো উনি বসে আছেন। তো উনি হঠাৎ করে মনে হলো যে ওনার এখানে কেউ দাঁড়িয়ে আছেন, মানে দরজাটা যে আছে ওনার, ওই দরজার ওপাশে। আচ্ছা, তো উনি ওনার যে ছিল আর কি, অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম ধরে বললো যে, 2বার ডাক দিল, দেখলো যে কোনো কথা আসছে না। তো উনি এরপর বেরিয়ে যান, বেরিয়ে যে ওই দরজাতে উকিয়ে দেন, দেখেন কেউ নাই। তো উনি ভাবলো যে কিউরিয়াস কেউ নাকি এখানে। উনি আবার যে বসলেন। তো একটু পরে ওনার মনে হচ্ছে যে দরজার ওই পাশে কেউ আছে, কেউ সাউন্ড করছে আর কি একটা। আচ্ছা, তো তখন উনি মনে করছেন যে আসলে ব্যাপারটা কি। আর মহিলা মানুষ, বেশ আগের সময়, ওই সময় আর কি একটু ভয় পাওয়াটা স্বাভাবিক। এখন কিন্তু ডেজ যতদিন পার হচ্ছে, রাসেল ভাই, মানুষের টাফ হয়ে যাচ্ছে। তো তখন টাফনেসটা এতটা ছিল না। তো উনি একটু ভয় পেলেন, লৌকিক ভয় পেলেন আর কি, অলৌকিক কিছু না। তো উনি দরজার বাইরে, মানে ওই দরজাটা পার হয়ে উকি দিলেন, দেখলেন যে কেউ নেই ওই পাশে। তো উনি এইবার করিডোর ধরে একটু হেঁটে গেলেন সামনে, দেখা যাচ্ছে এটা ঘটনাটা কি। মানে পুরো একটা শূন্য করিডোর, এখানে জাস্ট বাতাস চলছে, পর্দা উঠছে, আর কিছুই না। তো হেঁটে হেঁটে উনি যখন যাচ্ছেন, তো উনি ওই দেখলেন যে সিঁড়ি আর কি, নিচে গেছে আর উপরে গেছে, 2টা সিঁড়ি। দেখলেন ওই সিঁড়ির কোনায় মনে হচ্ছে কে একজন বসে আছে, লাইক বসে 2 হাত জোড় করে বসে থাকলে যেরকম, এরকম একটা মানুষের মতো, বেশ মনে হচ্ছে একটা মানুষ, কিন্তু ছায়া ঘেরা আর কি, জায়গাটা দেখা যাচ্ছে না ঠিক মতো, আলো অন্ধকার টাইপের বসছে। তো উনি বললেন, এই কে এখানে, কে ওখানে, কে তুমি, কে এখানে, এবার ডাকতেছে। উনি কোনো শব্দ করছে না। তো উনি আরেকটু হেঁটে গেলেন দেখার জন্য যে এটা কি কোনো রোগী বসে আছে এখানে, নাকি কেউ, মানে আছে তো হাসপাতাল অনেক সময় উল্টাপাল্টা মানুষ উঠে আসে। আচ্ছা, তো উনি কিছুটা উঠে গেলেন, দেখলেন যে ওখানে কেউ নাই। আচ্ছা, এবং উনি দেখলেন নেক্সট যে ল্যান্ডিংটা, সেই ফুলের একটা মানে গাছের মতো ছিল টপ, সেটা পাশে আবার ওরকম বসা। আচ্ছা। তো এইবার উনি কিছুটা মানে ভয় পেলেন ব্যাপারটা নিয়ে, যেটা কেমন কথা যে একটু আগে দেখছে নাই, আবার ওপরে সিঁড়িতে বসা। তো উনি জিনিসটাকে অনেকটা মনে করলো যে অনেকটা ওনার কি কোনো মানে হেলুসিনেশন হচ্ছে কিনা জিনিসটা, আচ্ছা, 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 এরকম চিন্তা করলো। তো এইটার থেকে একটা উনি সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজছেন রাইট, উনি চিন্তা করছে যে আমার কি কোনো হেলুসিনেশন হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। উনি তার কিছুদিন আগে এরকম একটা রহস্য উপন্যাস পড়েছিলেন, তো ওইটা নিয়ে ওনাকে আরো একটু টাচ করে গেছে জিনিসটা নিয়ে। তো এর মধ্যে উনি খেয়াল করলো যে ওই উপর থেকে ওনার নাম যে ছিল, ওনার নাম ছিল শোভা আর কি। তো ওনার নাম ধরে কেউ ডাকছে উপর থেকে, এবং নামের আগে ডক্টর কথাটা আছে, এবং একটা নারী কণ্ঠের মানে এরকম ডাক। আচ্ছা, এবং ওনার কাছে বেশ লাগলো যে মানে ওনার নাম ধরে বলছে ডাক্তার শোভা এরকম। তো উনি বেশ কিউরিয়াস হয়ে গেল, মানে ভয় পেলো আর কি জিনিসটা নিয়ে, যে এইভাবে ডাকছে, কে ডাকছে আমাকে, নাম ধরে ডাকছে উপরে। এবং উনি তখন ওই নামের ওই ডাকার সাথে সাথে হেঁটে হেঁটে উনি সিঁড়িতে উঠছেন। আচ্ছা, এরকম উনি সিঁড়িতে উঠতে উঠতে যেটা করলেন যে ওই যে হসপিটালে যে উপরে যে ছাদ, উনি কিন্তু ছাদে পৌঁছায় গেছেন। আচ্ছা, এবং ছাদে পৌঁছায় দেখলেন যে ছাদের মধ্যে মনে করেন যে বেশ আলো আধারি, লাইট ওখানে নাই খুব একটা। এবং দেখলো যে ওই ছাদের কোনায় একটা মহিলা দাঁড়ায় আছে। আচ্ছা, এবং মহিলাটা যে দাঁড়ায় আছে, মহিলাটা ওনাকে দেখে ডাকলো। আবার ডাক দেওয়ার পরে উনি যখন আরো কাছে গেছে, মহিলাটা আস্তে করে ওই ছাদের কোনা থেকে নিচে পড়ে গেল। উনি টক করে উঠলো, মানে ওনার বুকের ভিতরে যে একটা মানুষ জলজন্ত এভাবে পড়ে যায় চোখের সামনে। তো উনি করলেন কি, দৌড়ে প্রায় কর্নারে গেলেন, রেলিং এর কর্নারে, এবং যে দেখলেন ওখানে কেউ নাই। আচ্ছা, নিচেও কিছু নাই, ইটস লাইক মানে পুরাই একটা শুনশান একটা জায়গা। এবং ওনার সাথে সাথে পুরো ঘুসবাম হয়ে গেছে, পুরো শরীরে দাঁড়ায় গেছে। তো উনি নিচে চলে আসলো হেঁটে হেঁটে, এবং প্রচন্ড ভয় পাইছে ওই দিন উনি। এখন তিনি ভয় পাচ্ছেন, এখন জিনিসটাকে কি মানে এটা অনেক এখন কি অন্যভাবে দেখার চেষ্টা করছেন নাকি এখন? না, উনি ঘটনার পরে একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি যেদিন ফিরে আসেন নিচে, তো উনি ওনার মেডিকেল লাইফের বেশ কিছু ঘটনা উনি বলতে বলতে এটা বলেছেন আর কি একটা,
তো উনি যখন ফিরে আসেন, ফিরে এসে রুমে আর কি উনি আর ওদিন কাজ করতে পারে না, খুব খারাপ ফিল করে বাসা যায় এবং রাতের বেলা উনি ঘুমায় যান। ঘুমায় যাওয়ার পর উনি স্বপ্ন দেখতেছেন যে ওনাকে একটা রোগী বলতেছিল, একটা মহিলা এরকম ছিল, আসছিল ওনার চিকিৎসার জন্য, বলছে যে আমাকে মানে ওরা মানে খুব অসুস্থ ছিল আর কি মহিলা, তার মানে একটা লেবার হয়েছিল আর কি, লেবারের পরে তিনি মানে মানে এটা কি বলা হয় পোস্ট লেবার সিচুয়েশন। তো ওনাকে বলছিল যে মানে আমাকে ইনজেকশন দিয়েন না, আমি ইনজেকশন দিলে আমি হয়তো বাঁচবো না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু উনি ওনার রেসপন্সিবিলিটি ছিল বা ওনার কাজ ছিল এটা উনি করেছেন ইনজেকশনটা, কারণ ওইটা দিতেই হতো আর কি। যাওয়ার পর ওই দিন রাত্রে রোগীটা মারা যায়। ঠিক আছে, এবং উনি স্বপ্নে দেখতেছেন রাত্রেবেলা যে ওই রোগীটা তাকে বলছে যে আপনাকে আমি বলেছিলাম যে আমাকে ইনজেকশনটা না দিতে, আপনি ইনজেকশন দেওয়াতে আমি মারা গেছি। আচ্ছা, এটা উনি উনি মানে উনি স্বপ্নে দেখছেন আপনি আমাকে কেন এই কষ্টটা দিলেন, আমাকে কেন কষ্ট দিলেন। আচ্ছা, তো উনি ঘুম থেকে ধাক করে উঠে পড়েন, উনি চিন্তা করেন যে আসলে জিনিসটা কি ঘটছে, এটা কি আমার মনের কোনো অপরাধ বোধ, কারণ আমি তাকে যেটা দিছি সেটা দ্যাট ওয়াজ মেন্ট টু বি, এটা একটা মানে ইট ওয়াজ এ ট্রিটমেন্ট, এবং তাকে ডাক্তার আরো সিনিয়র ডাক্তার, উনি তো নতুন অ্যাপয়েন্টেড, ইটস নট হার জব, উনি জাস্ট অর্ডার পালন করছেন, এটা কেন হলো। তো উনি বলছে যে এরপর থেকে ওনার কাছে মানে প্রায় মনে হতো যে কেউ ওখানে মানে ওই সিঁড়িটাকে উনি এড়ায় চলতো, যে ওই জায়গাটাতে কেউ একজন ওনাকে হুইসপার করতো আর কি, এরকম ওনার কাছে লাগতো সবসময় মনে হতো। আচ্ছা, উনি কি শেষ পর্যন্ত এই ব্যাখ্যাতেই ছিলেন যে ওনার এই জিনিসটা আসলে অপরাধ বোধ থেকে, অনুশোচনা বোধ থেকে হতো? ওনার নিজের মধ্যে মনে হয়, বাট উনি বলে যে দ্য এক্সপিরিয়েন্স শি হ্যাড দ্যাট ডে, বলে আমি পুরোপুরি একটা মানে রিয়েল স্টেটেই ছিলাম, ওখানে এমন কোনো স্টেট ছিল না যে আমার এরকম কোনো হ্যালুসিনেশন হবে বা সামথিং লাইক দ্যাট। আই ওয়াজ ইন দ্য রিয়েল স্টেট, মানে আমি একদম বাস্তবেই ছিলাম। সো সামথিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, এবং উনি কিছুটা মানে প্যারানর্মাল জগতে বিশ্বাস করেন আবার করেন না, উনি শুনে থাকেন। উনি আরো কিছু আমার এরকম ঘটনা বলেছিলেন ওনার লাইফে, এরকম যেমন উনি মানে এরকম মানে উনি ওনার লাইফে দেখেছেন যে অপারেশন থিয়েটারে রোগীকে উনি খেয়াল করেছে, ওনার মনে হয়েছে যে she saw something leaving the body like that, she saw something leaving মানে শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেছে। আচ্ছা, ওনার মনে হয়েছে উনি মানে এটা পেশেন্ট না, উনি দেখছেন। আচ্ছা, ওনার মনে হচ্ছে পেশেন্টের শরীর থেকে কিছু বেরিয়ে গেল, এবং পেশেন্ট ওই সময় খুব আনস্টেবল কন্ডিশনে চলে গেছিল, হার্ট রেট খুব ড্রপ করছে স্টাফ লাইক দ্যাট। এবং পরবর্তীতে যখন মানে ওনাদের হার্ট রেটটা ব্যাক করে সবকিছু নরমাল হয়, ওনার কাছে স্পষ্ট নাকি মনে হয়েছে যে পেশেন্টটা কোথা থেকে ব্যাক করে আসছে, সামথিং লাইক দ্যাট। তো এগুলা নিয়ে উনি এখন অনেক স্টাডি করেন যে মানুষের মানে শেষ পর্যন্ত উনি এখন যেটা বিশ্বাস করছেন সেটা হচ্ছে অনুশোচনা বোধটা হচ্ছে ওনার ভেতরে কাজ করে আর কি, এটা কিন্তু উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন। শেয়ার করবো সেই 1988 সালের বন্যার ঘটনা। আমরা জানি 1988 সালের বন্যাটা আসলে সেপ্টেম্বর এবং অগাস্ট ধরেই হয়েছিল। প্রায় 20-25 দিন বাংলাদেশে প্রচন্ড বৃষ্টির কারণে প্রায় 79,000 বর্গ কিলোমিটার বন্যায় ভেসে যায়, মানে পানির নিচে থাকে মানুষ। তো ঢাকাতেও পানি ছিল, আমার শোনা মতে আর কি, ঢাকাতেও পানি ছিল। তো যে ঘটনাটি বলেছেন আমাকে, তার নাম সাইদুর রহমান। 1988 সালে তার বয়স ছিল 29 বছর এবং একান্নবর্তী পরিবারের সবচেয়ে কনিষ্ঠ উনি ছিলেন। তো তখন তার বিয়ে মাত্র হয়েছে এবং বউ নিয়ে এসছে মাত্র বাসায়। সেই পরিবারে রাসেল ভাই, ওনার বাবা মা ছিলেন, ওনার চাচা চাচি ছিলেন, ওনার 3 ভাই ছিলেন, 3বার ওরা বড় ভাই ছিল, বোনরা শ্বশুর বাড়িতে ছিল। তো ওই বাসাটা আপনার মিরপুরে আর কি। আচ্ছা, এটা হচ্ছে বলে পূর্ব শেওড়াপাড়া। তো বাসাটা একতলা, ওখানে তখন সব বাসায় ম্যাক্সিমাম একতলা ছিল, এখন তো অনেক বড় বড় দালান কোঠা হয়ে গেছে। তো তখন আপনার এই বন্যার সময় প্রায় টানা বৃষ্টির কারণে ওই মুহূর্তে যখন আমি ঘটনাটি যাচ্ছি সেই মুহূর্তের গুলো বলছি, তখন তাদের বাসাতে প্রায় ঘরের ভেতরেই আপনার হাঁটু থেকে একটু নিচে পানি। তো ঘরের প্রতিটা মুভমেন্টের জন্য তাদের একটু উঁচু করে রাখা হয় যাতে তারা এক রুম থেকে আরেক রুম যেতে পারেন। তো পানি তখন বাড়া মাত্র শুরু করেছে, তখন তারা প্ল্যানিং করছিল তারা ছাদের উপর থাকবে। তো তাদের বাসার ছাদের মধ্যেও একটা ব্যবস্থা ছিল, ওয়াশরুমের ব্যবস্থা ছিল, প্লাস থাকার ব্যবস্থা তারা করে নিয়েছিল, প্ল্যান করছে তারা উপরে যাবে। আচ্ছা, তখনকার ঘটনা বলছি। আচ্ছা, তো তিনি যে রুমে থাকতেন সেটি সবচেয়ে কর্নার রুম ছিল, তার ওয়াইফকে নিয়ে এসে থাকতেন আর কি। তার বড় ভাই, 2 বড় ভাই আলাদা রুমে থাকতো। পুরো বাসাটা একটু বড় বাসা এবং প্রতিটা রুমে মনে করেন আত্মীয় স্বজন বলতে গেলে চাচা আছে, বাবার ভাই 2, মানে তার বাবা মা ছিল হচ্ছে রান্নাঘরের পাশে রুমে। আচ্ছা, তো তার রুম থেকে সেই ঘরে যেতে মিনিমাম ওই বন্যার অবস্থায় পানি পাড়িয়ে গেলে তো রাসেল ভাই অবস্থা খারাপ, তো তাদের একটা ব্যবস্থা করা ছিল এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য।
তখন রাসেল ভাই প্রচন্ড বৃষ্টি পড়ছে, সেদিন রাতের বেলা আসলে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানি আরো বেড়ে যায়। আচ্ছা। তো তাকে যখন ঘুম ভাঙে, তিনি দেখেন যে তার খাটের পাশে পানি চলে এসছে, প্রায় খাট ছুঁই ছুঁই। তো খাটটি উঁচু করা ছিল, তারপরও পানি বেড়ে গেছে। তো তার ঘুম ভাঙে প্রচন্ড জোরে বজ্রপাতের কারণে। কিন্তু ঘুম ভাঙার পরে তিনি এই যে রাস্তাটা তিনি করেছিলেন সেটাও পানি নিচে চলে যায়। তো পানি বাড়িয়ে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। তো হারিকেন, ইলেকট্রিসিটি ছিল রাসেল ভাই ওই মুহূর্তে। তো হারিকেনের টিম আলোটা একটু বাড়িয়ে নেন তিনি। আচ্ছা। তো হাতে ধরে, তাদের বাথরুমটা ছিল উপরে, ওই নিচে আর কোনো বাথরুম তারা ইউজ করতেন না, তার উপরের বাথরুমটা, যে বাথরুমটা সিঁড়ি পাশ দিয়ে ছিল। তো বাড়ি দিয়ে সিঁড়ি থাকার কারণে তিনি সিঁড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন রাত তখন 3:40 বাজে। তিনি দেখেন তার হাতের মধ্যে সবসময় একটা কেসিও ঘড়ি লাগানো থাকতো, অলওয়েজ সে পড়ে ঘড়ি খুলতোই না, বলতে গেলে গোসল টোসল সবই কেসিও ঘড়ি পরে থাকতো। তবে এই যে ঘড়িতে আমি দেখি রাত 3:40 বাজে, এমন সময় আমি বের হই দেখি আব্বা বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা। হারিকেনের আলোতে আব্বাকে আমি স্পষ্ট দেখতে পাই। আব্বা বলে, আব্বা আপনি এখানে কি করেন? আপনি ভেতরে যান, এত 3:40 বাজে। তা আমি মনে করি আব্বা মনে হয় ওয়াশরুমের জন্যই আসছে। তা আমি ছাদে উঠে যাই, ছাদে উঠে ওয়াশরুম করে যখন বাইর হয়ে দেখি যে আব্বা আস্তে আস্তে পানি পাড়িয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। আমি বললাম, আয় আব্বা আপনি কোথায় যাচ্ছেন? সে বলছে যে আমি আব্বাকে বারবার আটকে রাখার চেষ্টা করছি, ডাকছি, কিন্তু সে আমার কথা কিছুতেই শুনছে না। আমি তার সাথে পিছনে দৌড়ে যাই। সে দৌড়ে অনেক দূর পর্যন্ত তার আব্বার পেছনে, সে যতই কাছে যাওয়ার চেষ্টা করে তার আব্বা ততই ফাস্ট তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো রাসেল ভাই আমি আপনাকে বলে রাখি, ঠিক আগের দিন রাতে সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম ছিল যে সে ঘুমিয়ে আছে, তার ঘুম ভাঙে একটি ভেলার মধ্যে, সে ভেসে যাচ্ছে তীরে, মানে শহরের মধ্যেই তীরে কাছে তার ভেলাটি ভেসে, এবং একটা সাদা পাগড়িওয়ালা একজন লোক তাকে বলে যে তুমি তো মারা গেছো, তুমি ভেসে যেতে থাকো। তার স্বপ্নটা ছিল এরকম। তো বলে যে আসলে আমি কি দেখলাম? তো পরের দিন বাবাকে এরকম ধরতে যেয়ে সে পড়ে যায় ম্যানহোলের ভেতরে। তো ম্যানহোলের পড়ে যাওয়ার পরে সে প্রচন্ড ব্যথা পায়, আর সে তার আব্বার কাছে পর্যন্ত যেতে পারে না, বাবার কাছে পর্যন্ত যেতে পারে না। সেই যে অবয়বটি দেখছিল, তার বাবাকে দেখছিল, সেটি চলে যায় অনেক দূরে। তো পাশে সম্ভবত একজন লোক, আল্লাহর কৃপা যে সম্ভবত একজন লোক তাকে দেখে ফেলে ম্যানহোলে পড়ে যাওয়ার কারণে। সে কোনো মতে ধরে আটকে ছিল, তাকে হেল্প করে তাকে বাসায় নিয়ে আসে। বাসায় দরজার গেট দিয়ে ঢুকতেই প্রচন্ড কান্নার সাউন্ড পেতে থাকে সব নিয়ে। তো বলে কি বিপদ হলো কিনা, কারণ রাসেল ভাই তখন তো মনে করেন অবস্থা খুবই খারাপ ঢাকা শহরের, অনেক এলাকা নিচে ছিল। তো কোনো কিছু চিন্তা করবার আগেই তিনি ঘরের ভিতরে ঢোকেন। তো তার হাঁটুটা ছিলে যায়, কিন্তু এই ছেলা হাঁটু নিয়ে কষ্ট করে ঘরের ভিতরে যেয়ে দেখি তাকে দৌড়ে এসে ঝাপটে ধরে তার ওয়াইফ, বলে যে আব্বা তো আর নাই। বলে কি? মানে তার খুব অবাক লাগে, আব্বা তো আর নাই মানে? কিন্তু সেই কথাটা বলার ভাষা হারিয়ে তাকে তার ওয়াইফ হাত ধরে টান দিয়ে তার বাবার রুমে নিয়ে যায়। দেখে তার বাবা বেডে শুয়ে আছে এবং ডাক্তার এসে বলছে যে উনি মারা গেছেন। আমার কাছে খুব অবাক লাগতে থাকে যে আসলে আমার বাবা কি হলো। আমি যে মাথার মধ্যে চিন্তা করার, সে যে সে যে আসলে জল্পনা কল্পনা করবে, আমি তাহলে কার পেছনে এতক্ষণ দৌড়ালাম? আব্বাকেই তো দেখলাম, আব্বাই তো আমাকে এত দূরে নিয়ে গেল, আর এসে দেখি আব্বা নাই। আব্বা খুবই অদ্ভুত ঘটনা কিন্তু, মানে রাসেল ভাই আমি আসলে উনি খুব খুব আবেগপ্লুত হয়ে যায়। কেন আবেগপ্লুত হয় সেটাও আমি বলবো, সেটা সবার লাস্টে বলবো। তো তার আব্বাকে সে কান্নাকাটি করতে থাকে, খুব কান্নাকাটি করতে থাকে যে আগের দিন রাতের বেলা স্বপ্ন দেখলাম নিজে মরে গেছি। অনেকে বলে না, নিজে মারা গেলে পরের দিন নিজের কেউ, মানে নিজে মরে না অন্য কেউ মারা যায়, তো নিজের বাবা যে চলে যাবে তার পাশ থেকে ভাবে, এটাও সে কখনো কল্পনা করতে পারে নাই। তো আসলে বন্যার সময় সবাই আসতে পারে নাই, আত্মীয় স্বজন সবাই আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় পানি দিয়ে আটকানো, সবাই আসতে পারে নাই। তো এলাকার কিছু মানুষজন নিয়ে হেল্প নিয়ে, তখন একমাত্র কবরস্থান মোহাম্মদপুর কবরস্থানটা একটু উঁচু ছিল, ওই জায়গায় তেমন পানি ছিল। তো তারা মোহাম্মদপুর কবরস্থান, এবং তাদের আদি নিবাস মোহাম্মদপুরেও ছিল। তাদের কিছু আত্মীয় স্বজন মোহাম্মদপুরেও আছে। তো সবার সাজেশন নেওয়ার পরে মোহাম্মদপুরে লাশ দাফনের জন্য ব্যবস্থা করা হয়, কিন্তু আশেপাশের মসজিদ গুলো পানির নিচে থাকবার কারণে জানাজা প্রপারলি হয়নি ওই এলাকাতে। তো আজ মোহাম্মদপুরে নিয়ে আসার পরে তাজমহল রোড একটি মসজিদ আছে, আমরা সবাই জানি বড় একটি মসজিদ, সেখানে জানাজা হয়। জানাজার সময় যখন এলাকার লোকজনদের কাছে ওই মাইক দিয়ে যখন বলতে দেওয়া হয় যে তুমি তোমার সবার উদ্দেশ্যে কিছু একটা বলো, তোমার আব্বা মারা গেছে, কোনো দাবি দেওয়া যাতে না রাখে। সাথে জানাজা পড়তে অনেক মানুষ এসছে। ওই মুহূর্তে মুসল্লিরা কিছু ছিল, বাদ আসর সেই নামাজের মধ্যে জানাজার পরে সে যখন মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলতে যায় যে আমার বাবা
মারা গেছেন, আপনার কোনো দাবি দেওয়া থাকলে আমার কাছে এসে বলবেন। এই বলবেন বলতে গিয়ে লাস্ট কাতারে সে একজন লোক দেখতে পায়, তার আব্বাকে। কি ব্যাপার, আমি সে আর সব কথাবার্তা সে বাকরুদ্ধ হয়ে পড়ে। আমি কি দেখছি, তার দুই ভাই তার চাচারা, তার আত্মীয় স্বজন আছে, তাহলে আব্বাকে সবার লাস্টে আমি দেখছি কেন? তার আব্বা ঠিক, আমরা অনেকে একটু দুই হাতে ভাবে, আমি আসলে এখানে দেখাতে পারছি কিন্তু উপরে রেখে ঠিকভাবে দাঁড়িয়ে আছে গেটের পাশে এবং হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। তো তার মাথার মধ্যে আসতে থাকে মসজিদের মধ্যে যে আসলে আমি দেখবো আব্বাকে দেখছি, আব্বা তো আমার সামনে লাশ হয়ে পড়ে আছে, হয়তো আব্বা ভালো আছে, আব্বা তো হাসছে, মনে হয় আব্বা অনেক সুখী আছে। তার এইটা ধারণা হতে থাকে। এটা কি ধরনের ধারণা রাসেল ভাই আমার কোনো আইডিয়া নেই। অনেক ঘটনা নিয়ে এসে রাসেল ভাই আমি ভূত এফএম এ শেয়ার করছি, অনেক ঘটনাই বলছি রাসেল ভাই, এটা একটু বিট ডিফারেন্ট। তার কাছে মনে হতে থাকে আমার আব্বা মনে হয় ভালো আছে। সে যখন দাফন শেষ করে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে যখন দাফনটা শেষ করে, দাফন শেষ করবার পরে সবাই যখন চলে যেতে থাকে, সে একমাত্র বান্দা, সে কি কারণে জানি সবাইকে বকশিশ দিতে দিতে ওই জায়গাটা থেকে যায়। আর তখন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো ছিল না, তারপরও সে চেষ্টা করে ওইখানে গরিবদেরকে কিছু হেল্প করবার জন্য। করতে করতে রাসেল ভাই সে মায়ার চোটে চোখে পানি ফেলতে ফেলতে বাবার কবরটার দিকে আবার পেছনে তাকায়। আমার নিজেরই খারাপ লাগে বলতে। সে দেখে সেই আব্বা তার কবরের পাশে বসে কাঁদছে। এখন সে কি দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরবে আব্বাকে, নাকি বলবে আব্বা তুমি যেও না, আব্বা তুমি আমার সাথে থাকো? খুব খারাপ লাগতে থাকে তার ঘটনা, মানে এটা দেখে আমি মাত্রই তো আমার আব্বাকে নিজের হাতে ধরে কবরে নেমে শোয়ালাম। সেই মানুষটিকে আমি চলো জ্যান্ত দেখতে পাচ্ছি কবরের পাশে বসে কান্না করছে। খুব খারাপ লাগতে থাকে তার ভাইরা তাকে টানতে থাকে, কিন্তু সে তার ভাইদেরকে বলতে থাকে না, বলে নাই। হয়তো বলে যে আমি হয়তো সেলফিশের কাজ করলাম, আমি নিজে দেখতে পাচ্ছি, ওটা দেখতে পাচ্ছে না, আমি এটা কাউকে বলবো না, আমি দেখবো আল্লাহকে, আমি দেখবো শুধু। প্রচন্ড ভালোবাসতো হয়তো বা এই জন্য রাসেল ভাই, হয়তো বা রাসেল ভাই এই প্রচন্ড ভালোবাসার কারণেই হতে পারে যে এই কারণে সে এগুলি দেখতে পাচ্ছে। সে মনে করতে থাকে হয়তো আব্বাকে আমি দেখতে পাচ্ছি, আব্বা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার মাথায় এখনো আসে নাই যে এটা আরো দূর গড়াতে পারে রাসেল ভাই, আরো দূর গড়াতে পারে। আমি বলছি আরো দূর গড়াতে পারে, এখনো শেষ হয়নি এটা। আমি মাত্র মাঝখানে আসলাম। আচ্ছা, সে বাসায় ব্যাক করে রাসেল ভাই, হাঁটুর প্রচন্ড ব্যথার কারণে সে অনেক কাজ ঠিক মতো করতেও পারে নাই। যাদেরকে দিয়েছে তারা কাজ শেষ করেছে, কিন্তু তার মতো প্রপারলি হয় না। কিন্তু সে প্রচন্ড টায়ার্ড ছিল দিন। তো আপনি বুঝতে পারতেছেন এলাকায় পানি, যত তাড়াতাড়ি লাশ দাফন করা যায়। আর প্রচন্ড বৃষ্টি আছে, তখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে লাশ দাফন করা হয়, বৃষ্টি হয়ে যাচ্ছে এবং গুড়ি গুড়ির বৃষ্টি না, বাস বেশ জোরে বৃষ্টি। সে ভিজে একেবারে শেষ। তো বাসায় আসার পরে সে গোসল করার পরে সে চেষ্টা করে যে শোয়ার জন্য, শুতেই তার ঘুম চলে আসে, কারণ টায়ার্ড প্রচন্ড। রাসেলের বাইরে প্রচন্ড বৃষ্টি, আবারও তার বৃষ্টির মধ্যে ঘুম ভাঙে। রাতের বেলা ঘুম ভাঙে একটি স্বপ্নে। স্বপ্নটা এমন যে তারা 3 ভাই দাঁড়িয়ে আছে বাসার সামনে, তার বাবা তার মাকে নিয়ে যাচ্ছে। তো তার বারবার বলছে আব্বা তুমি তো চলে গেছো, আব্বা তুমি আম্মাকে নিও না। তারা বারবার তার বাবার পায়ে ধরে কান্নাকাটি করছে, আব্বা তুমি আম্মাকে নিও না, আব্বা তুমি আম্মাকে নিও না, প্রচন্ড কান্নাকাটি করছে। তো হঠাৎ করে রাসেলের এই স্বপ্নে ঘুম ভাঙে, প্লাস বজ্রপাত হচ্ছে বাইরে প্রচন্ড। ঘুম যখন ভেঙে যাওয়ার পরে সে উঠে দেখে যে তার বেডের পাশে তার ওয়াইফ নাই, তার ওয়াইফ শুয়েছিল তার মার পাশে। সে তার রুম থেকে বের হয়ে, রান্নাঘরের পাশেই তো বাবা মার রুম ছিল, তো মাঝখানে করিডোর পরে সে দেখে ওই হালকা আলোতে তার আব্বার পাশে তার আম্মাকে। আব্বার পাশে তার আম্মাকে না, আব্বাকে সে প্রপারলি দেখে না, কিন্তু আম্মাকে সে প্রপারলি দেখছে। কিন্তু এটা দেখার আগেই রুম থেকে চিৎকার, হঠাৎ করে সে ওঠার পরই চিৎকারটা হয়েছে। সে দৌড়ে যায় রুমের মধ্যে, পানি পাড়িয়ে যায়, কারণ ওই মুহূর্তে যে সাপোর্টটা তারা নিত এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য, এটা পানির নিচে ছিল। আচ্ছা, তাকে পানি পাড়িয়ে যেতে হয়। এবং রুমে যে দেখে যে খাটটা অনেক উঁচু করেছিল, তো ওই খাট থেকে পরে তার মা পানিতে পড়ে মারা গেছে, পানিতে পড়ে আছে, কোনো মুভমেন্ট নেই, কিছু নেই। তো মারা গেছে কেন বললাম, পাশে থেকে ডক্টর নিয়ে আসা হয়। আচ্ছা, ডক্টর নিয়ে আসার পর ডক্টর বলে যে উনি আর বেঁচে নেই। যেদিন বাবাকে কবর দিল, পরের দিন মা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই তার মাকে নিয়ে পরের দিন একইভাবে তারা সব ধরনের প্রসেস শেষ করার পর মাকে নিয়ে যখন মোহাম্মদপুর কবরস্থানে আসে, ঠিক বাবার পাশেই মাকে কবর দেওয়া হয়। এবং শেষে
সব শেষে তার বাবা যখন মানে কবর দিয়ে ব্যাক করছে, আমি একটু শর্টকাটই বলে যাই, অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছে রাসেল ভাই। নো প্রবলেম, গল্প শুনি। আচ্ছা, সমস্যা নাই। তো রাসেল ভাই গল্পের কথা হচ্ছে যে মসজিদের মধ্যে যখন তিনি আবার জানাজা হয়, একই মসজিদে জানাজা হয়, তখন ইমাম সাহেব চোখের পানি ফেলে দেয় তাদের ঘটনা দেখে। তিনি আর বাকরুদ্ধ হয়ে যায়, কোনো কথা বলার মতো বুঝতে থাকে না, তাদের কোনো ভাইরই না। তার মাথাতে খালি জল্পনা কল্পনা হচ্ছে যে আমি কি দেখছি, আমি তো দেখেই যাচ্ছি ঘটেই যাচ্ছে, দেখেই যাচ্ছি ঘটেই যাচ্ছে। মসজিদের মধ্যে তার মাকে সে দেখে নাই রাসেল ভাই, কিন্তু মসজিদের মধ্যে ঠিক একই ভঙ্গিতে তার বাবাকে দেখে। যখন দাফন শেষ হয়, দাফন শেষ হওয়ার পরে যখন বাবার পাশে মাকে কবর দেওয়া হয়, তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিল রাসেল ভাই, কিন্তু কবরস্থানের আশেপাশে কাউকে দেখেনি। ঠিক যখন কবরস্থানের গেট থেকে বেরোচ্ছে ওই মুহূর্তে, তখন তিনি কবরের পাশে তার বাবাকেও দেখে, মাকেও দেখে। সবচেয়ে আশ্চর্যজনক অবস্থা। একইভাবে তো সেই আবার সেই কবরে নেমে রাসেল ভাই তার বাবাকে মাকে শুয়ে রেখে কবর দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে দেখি তারা আসে কিনা। সবাই ডাকছে, এই তুই আসিস, আসতে সাইদুর তুই আস, চলে আয়। কিন্তু তার মাথায় তো একটা ছিল, যদি আমি দেখি, যদি একটু কথা বলতে পারি, যদি একটু কথা বলে তারা আমার রেসপন্স করে। তো সে দেখে যে অনেকক্ষণ ধরে আসছে না, সে ব্যাক করার পরে যখন আবার সেই ঠিক মনের অবচেতনে, মানে মনের চেতনা কি এটা ছিল যে একটু তাকাবো না, সে ঠিক পেছনে তার বাবার কবর দিকে তাকাতে দেখে বাবা মা দুইজন একসাথে বসে আছে, কিন্তু এই মুহূর্তে তারা আর কেউ কাঁদছে না। কেন এরকম দেখলো, এই জিনিসটা তিনি এখনো পর্যন্ত চিন্তা করে। এবং রাসেল ভাই যখন তার সাথে আমি কথা বলি, সে বলে যে আমি রাতের বেলা প্রায়ই স্বপ্নে আমার বাবাকে দেখি, প্রায়ই আমার বাবা আসে। আমার মাকে খুব কম সময় দেখি, কিন্তু বাবা মাঝে মধ্যে এসে আমার সাথে কথা বলে যায়, তুই এটা করবি, তুই এইটা করিস, তুই এই ডিসিশন নিস। বাড়িটা ভেঙে এখন অনেক বড় অ্যাপার্টমেন্ট হয়েছে, আমার বাবা প্রায় সময় অ্যাপার্টমেন্টের নিচে আসে, এবং আমি আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে আমার বাবা আপনার পাশে আছে। আগে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইস্যুর উপর একটা ক্লাস নিতে গিয়েছিলাম। তো সেখানে যেহেতু আমি মাঝে মাঝে ভূত এফএমে আসা হয় আর কি, এখানে আমাদের যে গ্রুপ পিকচারগুলো আপলোড করা হয়, ওখানে একটা ছেলে আমার সাথে কথা বলেছিল, ওর একটা ঘটনা বলেছিল, এই ছবি দেখে আমাকে শনাক্ত করেছিল। পরে আমি ওর কাছে ঘটনাটা শুনলাম। তো ওর পরিবারে একটা সমস্যা ছিল, বেশ দীর্ঘদিন ধরে সেই সমস্যাটা হচ্ছিল। তো সমস্যাটা কোনো মতে সলভ হচ্ছিল না, যে ওরা মোটামুটি অনেক উচ্চ শিক্ষিত পরিবার, ওরা এই প্যারানরমাল বিষয়গুলো বিশ্বাস করতো না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, অথবা যে কোনো একটা সলিউশন নেওয়া যায় প্যারানরমাল দৃষ্টিকোণ থেকে, ওরা ওইগুলো বিশ্বাস করতো না। অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে চিন্তা করে আর কি, যারা তো এই বিষয়ে বিশ্বাস করেন না, তাদের মধ্যে তারা চিন্তা করতো। তো 2014 সালের দিকে ব্রাজিলে যে বিশ্বকাপ খেলাটা হয়েছিল রাসেল ভাই, ওই আমাকে যে বলেছে তার বাবা, ওনারা তো ভালো মানে রিচ ফ্যামিলি আর কি, তার বাবা সন্তানদের মানে মন ভালো করার জন্য সবাইকে মানে ব্রাজিলে নিয়েছেন বিশ্বকাপ খেলা দেখানোর জন্য। তো ওখানে খেলা দেখার ওই সময়ে বিভিন্ন সময় বাইরে তারা ঘুরতে যেত। তো ওইখানে ওদের যে আত্মীয়টা ছিল, যার মাধ্যম দিয়ে ওখানে গিয়েছিল ব্রাজিলে, তো উনি বলেন যে তোমার ফ্যামিলিতে যে প্রবলেমটা আছে সলভ হচ্ছে না, তো চলো আমি এক জায়গায় নিয়ে যাবো, তুমি আশা করি ওখান থেকে তুমি একটা সলভ পাবা। উনি এগুলো যদিও ওইভাবে বিশ্বাস করতেন না, তারপরও মানে উনি যান। তো ওখানে একটা বিশেষ সম্প্রদায়ের কাছে উনি যান, আমাকে যেভাবে বলেছে রাসেল ভাই, জায়গা ওই সম্প্রদায়ের হচ্ছে ম্যাকাম্বা। এই ম্যাকাম্বাটা হচ্ছে, আমি পরে ইন্টারনেট সার্চ দিয়ে দেখেছি, এগুলো আফ্রো ব্রাজিলিয়ান এক রিলিজিয়ান ওরা বিশ্বাস করে আর কি। এবং ম্যাকাম্বা সম্প্রদায়ের যারা প্রধান থাকে ওদেরকে ম্যাকাম্বারার বলা হয়। ওনারা বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের সাথে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে বিভিন্ন ভাবে আর কি, একদম খারাপ থেকে শুরু করে অনেক ভালো কিছু করে। আচ্ছা, তো ওখানে যখন যান, তখন ওখানে যাওয়ার পর দেখেন যে ব্যক্তির কাছে নিয়ে যান, উনি ওনাদের ভাষা ওনারা বুঝতে পারছিলেন না। তো একদম দোভাষীর মাধ্যমে, মানে ইন্টারপ্রিটার বলে যাকে আর কি, দোভাষীর মাধ্যমে সেখানে তার ওই ব্যক্তির সাথে কথা হয়। তো ওই ব্যক্তি ওনাদের কাছে কিছু কার্ড দেন, সেই কার্ডটা 4 ভাগে ভাগ ছিল, এক একটা ভাগে 14টা করে কার্ড ছিল। তো 4টা কার্ড টানতে বলেন ওই যেই আঙ্কেল গিয়েছিলেন আর কি ওখানে। তো 4টা কার্ড টানার পরে উনি ওই দোভাষীর মাধ্যমে কিছু কথা বলেছিলেন, কিছু প্রশ্ন করেছিলেন। তো উনি ওই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন। তো সঙ্গত কারণে রাসেল ভাই আমি ওই বিষয়গুলো বলতে চাচ্ছি না, কারণ আমার ফ্যামিলি ব্যাপার, তো আমাকে বলতে নিষেধ করেছে, আমি জানি, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না আর কি। তো উনি একটা সমাধান দেন, তখন উনি ওনার স্ত্রীর একটা ছবি চান ওই আঙ্কেলের কাছে। তো আঙ্কেল ওই সময় ছবিটা নিয়ে আসেন নাই সাথে, কিন্তু ফোনে ছিল। তো উনি বললেন যে ঠিক আছে, এটা আমি প্রিন্ট করে দেবো। কিছু সময়ের মধ্যে বাইরে থেকে মোবাইল থেকে ছবি প্রিন্ট করে এনে ওনাকে দেন।
তারপর ওনাদের সামনেই উনি একটা বিশেষ পদ্ধতিতে একটা রিচুয়ালের মাধ্যমে ছোট্ট একটা পুতুল তৈরি করেন। আচ্ছা ওই পুতুলের মধ্যে ওনার স্ত্রীর ছবিটা ভরে দেন। আচ্ছা এখন উনি ওইভাবে বলেছেন যে এটা নিয়ে আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে এটা রেখে দেন, আশা করছি সমস্যার সমাধান হবে। কিন্তু আপনি এই সমস্যার সমাধানের জন্য আরো কিছু সমস্যা ফেস করতে পারেন, সেগুলোর জন্য আপনি প্রস্তুত তো? বলে হ্যাঁ আমি সেগুলোর জন্য প্রস্তুত, সমস্যা নেই, আমার আপাতত এই সমস্যাটার সমাধান হোক। তখন উনি আসলে নিজেও বুঝতে পারেন নাই যে কি ধরনের সমস্যা ওনার জন্য অপেক্ষা করছে। তো উনি যাই হোক খেলা যখন শেষ হয়ে যায় ওরা আবার দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পর যখন বাড়িতে আবার আসেন তখন ওই যে যেই পুতুলটা ওটা উনি ওনার মানে বিছানার নিচে রেখে দেন আর কি। তো সত্যি সত্যি পুতুলের কাজ শুরু হয়। তো ওনার স্ত্রী আবার ওনার প্রতি খুব ভালোবাসা সৃষ্টি হয়। এটা দেখে উনি বিশ্বাস করেন যে হ্যাঁ আসলে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কাজ হয়, উনি এটা বিশ্বাস স্থাপন করেন। কিন্তু প্রথম মাস 5-7 ভালোই চলছে, কোনো প্রবলেম ছিল না। কিন্তু তারপর থেকে শুরু হয় সমস্যা। হঠাৎ একদিন ওনার স্ত্রী রাতের বেলা ফিল করলেন ওনার খাট, যে খাটে ওনারা ঘুমিয়েছিলেন স্বামী স্ত্রী, থরথর করে খাটটা কাঁপছে। আচ্ছা ওনার স্ত্রী মনে করছিল মনে হয় ভূমিকম্প হচ্ছে। তো উনি চিৎকার চেঁচামেচি করে হাজবেন্ডকে খুব ডাকেন, কিন্তু হাজবেন্ডের কিছুতেই ঘুম ভাঙে না। তখন উনি তাড়াতাড়ি বাচ্চাদেরকে টেনে হিঁচড়ে তাড়াতাড়ি বলে যে ভূমিকম্প হচ্ছে চলো। বাচ্চারা বলে কোথায় ভূমিকম্প, আমরা তো কিছু ফিল করছি না। না আমি বলছি ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি চলো। তারা ভূমিকম্প ভূমিকম্প করে চিৎকার করতে করতে একদম বাসার নিচে চলে যান। দারোয়ান ঘুম থেকে জেগে যায়, বলে কি হয়েছে, বলে ভূমিকম্প। বলে কই আমরা তো কিছু শব্দ শুনিনি, এদিকে ওনাদের চিৎকার চেঁচামেচি পাশের ফ্ল্যাটের লোকজন ঘুম ভেঙে যায়। ওরা বলে কি হয়েছে, কই ভূমিকম্প। তো আমরা তো কিছু টের পাইনি। এসব মিলে মানে সবাই খুব বিরক্ত হন ওই রাতের বেলা ওনাদের উপরে, যেভাবে মধ্যরাত্রে চেঁচামেচি করে ঘুম ভাঙিয়ে দিল। তো এরকম রাসেল ভাই এই মাঝে প্রায়শই রাতেই এই সমস্যাগুলো হচ্ছিল। এবং ওনারা ওই যে ভূমিকম্প চিৎকার করে, এবং ওনার হাজবেন্ড মানে এমন ভাবে ঘুমিয়ে থাকেন ওই সময়টাতে উনি কিছুতেই ওনার ঘুম ভাঙে না, উনি কিচ্ছু বলতে পারেন না। অনেক ডাকাডাকি করার পরে ওনার ঘুম ভাঙে না। যাই হোক পুরা বিল্ডিং এর লোকজন ওনাদের প্রতি খুবই ফেড আপ হয়ে গেছে যে এনারা সবাই পাগল হয়ে গেছে, মধ্যরাতে ভূমিকম্প করে করে মানে মানুষকে বিরক্ত করে। ওনাদের মানে মানসিক রোগের ডাক্তার দেখানো দরকার, এরকম অনেকে বিভিন্ন ভাবে ওনাদেরকে এরকম কথা বলতে থাকেন। এর মধ্যে রাসেল ভাই কি হয়, একদিন ওনার স্ত্রী সত্যি সত্যি যখন আবার দেখেন ওনার ওই খাটটা থরথর করে কাঁপছে, তখন উনি ফিল করলেন, উনি ওনার হাজবেন্ডের গায়ে যখন হাত দিলেন দেখলো আসলে ওনার হাজবেন্ডের শরীরটাই থরথর করে কাঁপছে। আচ্ছা এবং ওই কাঁপার কারণেই ওই খাটটাও কাঁপছে, মানে এত মানে মানে হাজবেন্ডের শরীরটা শেক হচ্ছিল ওখানে। তো উনি বিষয়টা প্রথমে ভয় পেলেন, বলে যে না আসলে ভূমিকম্পটা না, এতদিন ভুল হয়েছে, বিষয়টা আসলে আমার হাজবেন্ডের শরীর থরথর করে কাঁপছে। কিন্তু এরকম কাঁপার কারণটা কি, এটা ওনার স্ত্রী কোনো মতেই বুঝতে পারেন নাই। এই ঘটনা যখন 8 মাস হয়ে যায় তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওনাদের বাড়িটা 5 তলা ছিল। তো 5 তলার একদম নিচে প্রতি শুক্রবার সন্ধ্যার পর একটা বেটে আকৃতির বিড়াল, একদম কুচকুচে কালো বিড়াল, মানে বিড়াল সেটা ছোট না বড়ও না, মানে আমরা বামন সাইজের মানুষ দেখি যেরকম, ঠিক ওরকম মনে হয় বিড়ালটা বেটে, খুবই মোটা, অস্বাভাবিক রকমের মোটা, কিন্তু বেটে। এবং এমন ভাবে তাকিয়ে থাকে, বিড়ালটা দেখলে মানে তার চোখের দিকে তাকালেই মানুষ মানে ভয় পেয়ে যাবে, আমাকে যেভাবে বলেছে। তো বিড়ালটা শুধুমাত্র শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই বাড়ির চারপাশে ঘোরাফেরা করত, এবং পুরো সপ্তাহ তাকে দেখা যেত না। আবার ওই যে শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই বিড়ালটাকে দেখা যেত। ওই বিড়ালটাকে কেউ কখনো খেতেও দেখেনি, কেউ কখনো বাড়ির ভিতরে ঢুকতেও দেখেনি, সে ওই জায়গাটারই একটু ঘোরাফেরা করতো। বিড়ালটা যখন দেখা যাওয়া শুরু করলো তখন ওই ফ্যামিলিতে একটা ঘটনা ঘটা শুরু করলো। সেটা হচ্ছে আমাকে যে স্টোরিটা শেয়ার করেছে আর কি, যার ফ্যামিলি, তো ওর আরো 2 বোন ছিল না, আরো 2 জন ভাই বোন ছিল। ওর পরে যে সে একটা মানে ওর বোন, তারপরে তার ভাই আর কি, সবার ছোট ভাই। তো ওর বোন হঠাৎ করে পরিবারে বলা শুরু করে প্রতি রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওর মনে হয় জানালা দিয়ে একটা দমকা বাতাস আসে, বাতাসটা ঘরের ভিতরে বিভিন্নভাবে ঘোরাফেরা করে এবং ওর কানের কাছ দিয়ে যায়, শরীরে এসে আঘাত করে, এবং বাতাসটা খুব গরম, অস্বাভাবিক রকমের গরম। ওদের মানে বাসাটা এসি করা যদিও, তো জানালাও বন্ধ থাকে, কিন্তু কেন জানি ওই জানালাটা খুলে যায় এবং ওই বাতাসটা ঢোকে। তখন বাসায় যখন এই বিষয়গুলো শেয়ার করে অনেকে এটা বিশ্বাস করতে চায় না যে এটা এরকম হতেই পারে, জানালা খুলে গেলে বাতাস আসতেই পারে, কিন্তু ওই মেয়ের কথা কেউ কিছুতেই বিশ্বাস করে না। তো একদিন ওই মেয়েকে মানে কোনো একটা মানে তুচ্ছ ব্যাপারে কথা কাটাকাটি হয় পরিবারে।
তো সেটা ওখানেই মীমাংসা হয়ে যায়। কিন্তু একদিন সকালবেলা আমি ওনার মেয়ের দরজা অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরে যখন খুলছিল না, তখন দরজা ভেঙে ভিতরে দেখে ওনার মেয়ে মানে গলায় তার ওড়না ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। এবং রাসেল ভাই যেই দিনটাতে করেছিল সেই দিনটা ছিল শনিবার, এবং যেদিন সে সুইসাইড করেছিল ওই দিন কিন্তু ওই বিড়ালটা ঘোরাফেরা করেছে, এবং বিড়ালটা অস্বাভাবিক রকমের, অন্যদিন কোনো শব্দ করে না বিড়াল, কিন্তু যে মানে ম্যাও ম্যাও যে শব্দটা করে অন্যদিন ততবার এসেছে শব্দ করে না, কিন্তু ওই দিন সে খুবই অস্বাভাবিক রকমের শব্দ করেছিল। সবাই ওই বাড়ি শুনেছে, কিন্তু ওই শোকের মধ্যে অনেকেই বুঝতে পারে নাই। এটা আমাকে যে বলেছে ওর বোন, তো ও আমাকে বলেছিল যে এই বিষয়টা সে প্রথম ফাইন্ড আউট করেছিল, বিড়ালের এই বিষয়টা। আচ্ছা, এরপরে এরকম ঘটনা ঘটে, ওই যে ভূমিকম্পের ওই বিষয়টা, এইটা কিন্তু চলছিল। কিন্তু ওই মহিলা যখন তার হাজবেন্ডকে বলে যে এরকম সমস্যা, ওই হাজবেন্ড বলে কই আমি তো কিছুই বুঝি না, আমার তো কিছু ফিল হয় না, উনি কিছুই বুঝতে পারেন নাই। তো এই ঘটনা যখন ওই ছেলের বোন মারা যায়, মারা যাওয়ার পর এর মাঝখানে কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই প্রতি শুক্রবারের ওই সময়টাতে এবং শনিবার পর্যন্ত ওই বিড়ালটা দেখা যেত সপ্তাহে। কেউ ওই বিড়ালটাকে কিছু বলতো না, এবং বিড়ালটা দেখলেই ভয় লাগে, কেউ মানে বলারও সাহস পেত না যে মানে ধমক দেবে বা সরিয়ে দেবে এরকম কিছু। তো যাই হোক, এর ভিতরে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওই ছেলের যে একদম ছোট ভাই, সে ছোট ভাই একদিন সেই ওর বোনের সাথে যে ঘটনা ঘটেছিল একই রকম বিষয় বলতে থাকে, যে আমার মনে হয় রাতের বেলা আমার জানালাটা হঠাৎ করে খুলে যায়, একটা বাতাস ঢুকে ঘরের বিভিন্ন জায়গায় আঘাত করে, এবং সে বুঝতে পারে সেটা, এবং তার শরীরেও এসে আঘাত করে, তার কানের কাছ দিয়ে চলে যায়, মাথার উপর দিয়ে চলে যায়, এবং গরম বাতাসটা অস্বাভাবিক রকমের গরম। তখন ওনারা এই বিষয়টা একটু উপলব্ধি করার শুরু করেন যে আসলে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু বলেছিল যে না, তার মেয়েটা তো একদম একটা ঝগড়াঝাটির কারণে হয়তো সুইসাইড করেছে, এর সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। তো আসল ভাই, তো একদিন শুক্রবারে সন্ধ্যার পর ওই ছেলেটা অল্প বয়স ছিল হলেও ওর নিজস্ব একটা প্রাইভেট কার ছিল, ড্রাইভারও রেখে দিয়েছিলেন তার বাবা। তো ছেলেটা শুক্রবার রাতের বেলা হঠাৎ করে তার ইচ্ছা করে সে ঢাকা নারায়ণগঞ্জ যে এমনি একটু লং ড্রাইভে বেরোবে বাসা থেকে। তো ড্রাইভার সাথে থাকলেও ড্রাইভারকে সে বলে যে তুমি পিছনে বসো, আমি গাড়ি চালাবো। তো ড্রাইভার পিছনে বসে, সে নিজেই ড্রাইভিং করা শুরু করে। তো ঢাকা নারায়ণগঞ্জ রাস্তার একটা জায়গায় এসে সম্পূর্ণ মানে গাড়ির ব্রেকও সব ঠিক ছিল, সবই ঠিক ছিল, কোনো জায়গার সাথে সংঘর্ষ হয় নাই। হঠাৎ গাড়ির মধ্যে ড্রাইভারের ভাষ্য অনুযায়ী, ড্রাইভারও খুব আহত হয়েছিল আর কি, কিন্তু বেঁচে গেছে। ড্রাইভারের ভাষ্য অনুযায়ী ও গাড়ির মধ্যে গাড়ি চালানোর সময় খুব অস্বাভাবিক রকমের আচরণ করা শুরু করে। আচ্ছা, ঠিক মনে হয় যে ও গাড়ির স্টিয়ারিংটা ধরে অস্বাভাবিক রকমের নড়াচড়া করছে, ওর ঘাড় ডানে সামনে বায়ে অস্বাভাবিক রকমের বাঁকা করছে। এরকম এই একটা পর্যায়ে পিছন থেকে ড্রাইভার বলে, স্যার কি করছেন, ভালো করে গাড়ি চালান। কিন্তু এই কথা বলতে বলতে হঠাৎ করে গাড়িটা রাস্তার পাশে খাদে নামে এবং মারাত্মকভাবে ড্রাইভার আহত হয়, কিন্তু ওই সন্তানটা মারা যায়। এবং ওই ছেলেটা যেদিন মারা গিয়েছিল, ওই বিড়ালটাও কিন্তু খুবই অস্বাভাবিক রকমের শব্দ করেছিল ওই ওর বাড়ির চারদিক দিয়ে। তো রাসেল ভাই, এইটা 2 সন্তান মারা গেল। তো যাই হোক, এরপরে ওনার যে বাবা, যে ছেলেটা আমাকে বলেছে তার বাবা উনি নিজেই, ওনার ড্রাইভার ছিল না, উনি নিজে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালাতেন আর কি। তো উনি যখন বাসা থেকে বের হন, গাড়ির চারদিকে কাচ, মানে কালো রঙের কাচ ছিল আর কি ওইটা। তো বাসা থেকে বের হন, সবাই দেখলো যে বাসা থেকে উনি বের হয়ে শুধু গেট থেকে বের হয়ে গাড়িটা থেমে গেল, আর গাড়িটা সামনেও হয় না পিছনেও আসে না। সবাই মনে করেন হয়তো বা উনি গাড়ির মধ্যে ফোনে কথা বলছে, এই জন্য গাড়ি থামিয়ে হয়তো ফোনে কথা বলছে। কিন্তু না, অনেকক্ষণ, কয়েক ঘন্টা একই রকম অবস্থা থাকার পরে উপরে খবর দেওয়া হলো যে দেখেন তো গাড়িতে উনি মানে সামনে স্টিয়ারিং এর উপরে মাথাটা দিয়ে কেমন করে যেন পড়ে আছেন, সামনের কাছ থেকে যেটা দেখা যাচ্ছিল আর কি। যখন বাড়ির সদস্যরা নামেন, আমাকে যে বলেছে যে তার বাবা আর কি, সন্তান নামেন, তার স্ত্রীও নামেন, এবং বিকল্প চাবি দিয়ে যখন দরজাটা খোলা হয়, তখন আসলে অদ্ভুত ব্যাপার, ওই যে ব্যক্তিটা, ওনার চোখ, নাক, মুখ এবং কান সব দিক দিয়ে মানে এত পরিমাণ ব্লিডিং হয়েছে, মানে এটা অস্বাভাবিক। মানে উনি ব্লিডিং এ মারা গেছেন, কিন্তু চোখ দিয়ে রক্ত পড়েছে এইভাবে অস্বাভাবিক, এটা মানে কোনো মানে এটা কোনো ব্যাখ্যা নেই। এবং ওনাকে ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার বলেছিল যে মেডিকেল সায়েন্সে এটার কিছু ব্যাখ্যা আছে, কিন্তু সেটাও অ্যাবসলিউট না যে হঠাৎ করে এরকম হয়, মানে চোখ দিয়েও রক্ত পড়া। তো আসলে ঘটনা যেটা, সেটা হচ্ছে যে আমাকে যে বলেছিল, ও খেয়াল করেছে ওর বাবার গাড়ির চাকায় অনেক রক্ত লেগে আছে। তো মনে হচ্ছিল যে একটু আগেই ওর বাবা কোনো কিছু হয়তো পিষে
দিয়ে চলে এসেছে গাড়িটা নিয়ে। এটা তো মানে জাস্ট একটা মানে অল্প কিছু দূরে অল্প মানে জাস্ট খালি বাসার থেকে গড়িয়ে বের হয়েছে। হ্যাঁ মানে কিছু মানে হ্যাঁ, মনে করছে হয়তো বা ইঁদুর বা বিড়াল হতে পারে, কিন্তু যেটাই মারা গেছে তার কোনো ডেড বডি পাওয়া যায় নাই। কিন্তু এত পরিমাণ রক্ত মনে হচ্ছে যে বড় কিছুকে চাপা দিয়েছেন উনি। আচ্ছা কিন্তু কি দিয়েছেন ওখানে কিছু পাওয়া যায় নাই। এবং ওই দিনটা ছিল রাসেল ভাই শনিবার। আচ্ছা এবং ওই শনিবারের পর থেকে আর কখনোই ওই বিড়ালটাকে দেখা যায় নাই ওদের বাড়িতে। আসলে ইয়াসির ভাই গ্রামে যেত আর কি বেড়াতে, প্রায় ওনার গ্রাম খুব ভালো লাগতো আর কি। তো উনি ওইবার ওনার এক ফ্রেন্ডের ডাকে তাদের গ্রামের বাড়িতে যায়। সো ওনার গ্রামের মানে ওনার যে ফ্রেন্ড ছিল আর কি, তো ফ্রেন্ডটা ওনার সাথে আসতে পারেনি, আগে গিয়েছিল। তো ওনাকে বলে যে তুই চলে আয়, এরকম করে নর্থ বেঙ্গলের কাছের একটা গ্রাম আর কি। আচ্ছা তো যাই হোক, উনি ওই রওনা দেন আর কি দিনের বেলা যথারীতি সময় মতো গ্রামে। ওনার ওখানে যে নামেন, নেমে রাত্রেবেলা আসা শুরু করেন। তো রাস্তাটা ছিল বেশ আপনার অন্ধকার হয়ে গেছে, রাত্রেবেলা ধরেন 10টা-11টার সময় বেশ অন্ধকার হয়ে যায়। তো গাছপালার মধ্যে দিয়ে যখন আসতেছেন তখনই ওনার কাছে বেশ মানে ভালো লাগে, কারণ মানে এই জায়গাটা হচ্ছে বেশ জোনাকি জ্বলছে, এরকম এরকম একটা অবস্থা। এবং গ্রামটা বেশ নিশুতি একটা গ্রাম, যেখানে বিদ্যুতের কিছুই নেই সেখানে। তো আস্তে আস্তে তো উনি এসে এক জায়গায় দাঁড়ান, সেখানে এসে দেখে যে একটা আপনার খেয়াঘাট আছে। তো খেয়াঘাটে আপনার একজন মাঝি বসে আছে একটা ছোট নৌকাতে। তো উনি বলেন যে আমি নদী পার হব। তো লোকটা কোনো কথা না বলে ওনাকে জাস্ট নৌকায় উঠতে বলেন এবং নৌকাটা আস্তে আস্তে ছেড়ে দেন আর কি। তো নৌকাটা যখন যাচ্ছে রাসেল ভাই পানিতে, এবং উনি শব্দ পাচ্ছেন যে যে মাঝি আছে সে আস্তে আস্তে করে আর কি আপনার বৈঠা পাচ্ছে আর কি। তো যেতে 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 নৌকার মানে বেশ অনেকক্ষণ চলে গেছে, উনিও বেশ মানে আর কি হয়ে গেছেন। উনি ওখানে বসে একটা সিগারেট ধরান, সিগারেট খাচ্ছেন। তো এক সময় উনি খেয়াল করেন যে নৌকাটা আর কি আর সামনে বাড়ছে না, মনে হচ্ছে যে নৌকাটা ভেসেই আছে ওখানে। আচ্ছা তো উনি হঠাৎ করে তাকান সামনে, তাকায় দেখেন যে নৌকার মধ্যে আসলে কেউ নাই, উনি একাই বসা নৌকার ভেতরে, কোনো মাঝি নেই নৌকার ভেতরে। এবং এই সময় উনি দেখেন যে নৌকাটার মানে যে সামনে যে ভাগটা, ওই জায়গাটা বেশ দুলতেছে, মনে হচ্ছে কেউ ঠেলে দিচ্ছে বেশ উপরের দিকে। আচ্ছা এবং মানে একটা এই গোঙানির মতো শব্দ আসতেছে আর কি, লাইক সামবাডি ইজ মানে কেউ একজন গোঙাচ্ছে কাউকে, মানে মুখ চেপে ধরছে, মানে ডেফ অবস্থা আর কি। আচ্ছা উনি বেশ এটাতে মানে ভয় পেয়ে যান। নদীর প্রায় মাঝামাঝি জায়গা, মানে মধ্য নদীতে প্রায় উনি। এই সময় এরকম একটা শব্দ আসতেছে এবং নৌকার কোনো মাঝি নাই, বৈঠা কোথায় তাও জানেন, এবং উনি এটাতে ইউজ টু না, এই বৈঠা পাওয়ার মতো অবস্থা ওনার না। তো উনি বেশ ভয় পান। তো গঙ্গানির শব্দটা এক পর্যায়ে মানে উনি মানে মনে হচ্ছে কেউ গলা চেপে ওনাকে বলতেছে মেরে ফেললো, এরকম মানে মানে এরকম ধরনের একটা কথা আর কি। তো উনি তখন না ওই পানিতে লাফ দিয়ে পড়েন আর কি, আর উনি ওখানে আর বসে থাকতে পারেন না। পানিতে লাফ দিয়ে পড়ে উনি যেভাবে সাঁতার জানতো, খুব মানে কম মানে কষ্ট করে সাঁতারে আশ্রয় পাচ্ছে আর কি, উনি ডাঙায় উঠে আসেন এই পাশে, যেই পাশ থেকে উনি নৌকায় উঠছিলেন সেই পাশে উনি উঠে আসেন এবং উনি দৌড়তেন ওখানে। তো দৌড়াতে 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 উনি যায় যে একদম আর কি দূরে কোথাও পায় না, দেখে যে একটা দোকান আর কি আছে। তো দোকানের ভেতরে হালকা আলো জ্বলতেছে, দোকানটা বদ্ধ, দোকানের মধ্যে হালকা আলো জ্বলতেছে আর কি। তো উনি দোকানের মধ্যে খুব নক করেন, কিল টিল মারেন আর কি। দোকানের লোকটা ভেতর থেকে একজন বলে কে এত রাতে, সেও দরজা খুলতে চায় না। তো উনি তারপর বলে ভাই আমি আসছি, আমি শহর থেকে আসছি, দরজাটা খুলেন প্লিজ। আচ্ছা ঝাপটা খুলেন প্লিজ। অনেক রিকোয়েস্ট করার পর লোকটা ঝাপ খুলে একটু খুলে দেখে ওনাকে, দেখে বলে যে আপনি এখান থেকে কি করতে আসছেন? তো বলে যে আমি এখানে আসছিলাম, আমি তো ওই পার নদীর ওই পারে যাবো, এখানে এসে। বলে আপনি এখান থেকে কেন আসছেন? আপনি তো ওই পার দিয়ে মানে ওখানে আছে ছোট সাঁকো আছে, ওখান থেকে যেতে পারতেন, ওখানে তো এখন ভালো নৌকার ব্যবস্থা আছে, মানে আপনাকে কোনো না কোনো ভাবে ওখানে পৌঁছা দিত, এই রাস্তা দিয়ে তো আসার কিছু নাই। উনি বললো যে ভাই আমি এখান থেকে আসছিলাম, এসে একটা নৌকা দেখছি ঘাটে, এবং এই ঘাটে আমি পার হতে গেছিলাম, এরকম মানে পড়ছি, তার শরীরে ভেজা। তো লোকটা ওনার গাটা মুছতে দিল। তো বললো যে আপনি যেখান থেকে আসছেন এখানে এই জায়গায় আগে একটা এরকম মাঝি থাকতো আর কি, এবং মাঝির আপনার সম্পদ ছিল, কিছু জমি জমা ছিল। তো এই গ্রামে যে ওখানে একজন আছে, দুষ্ট লোক আছে আর কি, সে ওখানকার প্রভাবশালী লোক আর কি, সে মাঝির জায়গাটা নেওয়ার জন্য তার সাথে অনেক গন্ডগোল করছিল, এবং পরে ওই মাঝিকে মেরে আপনার ওই পাথর বেঁধে আর কি পানির তলে ডুবা দেয় আর কি। এবং এরপর থেকে অনেকেই নাকি ওখানে দেখে যে ওই মাঝিকে বলে যে আপনি মানে ওখানে মাঝি পাবেন কোথায়, মানে নৌকাও তো থাকার কথা না, কিভাবে আপনি নৌকার মধ্যে গেলেন আর কিভাবে আপনি পড়লেন, এরকম আর কি। তো ওই লোকটা ওনাকে, তো উনি খুব ভয় পায়, এবং ওই রাতের বেলা উনি ওই দোকানেই থেকে যায় আর কি লোকের সাথে, এবং পরে ওখান থেকে উনি ব্যাক করেন। ঘটনায় চলে যাচ্ছি।
ঘটনা হচ্ছে 2012 সালের, এটা হচ্ছে মার্চের দিকের ঘটনা। জি। সো আমার একটা অদ্ভুত অভ্যাস কি, যে আমি বেশি রাত জাগি, তো রাতে হাঁটা চলাটা বেশি করি। তো তখন আর কি সন্ধ্যাবেলা হাঁটা চলা করতেছিলাম, তখন সম্ভবত এশিয়া কাপ খেলা চলতেছিল। তো খেলাটা দেখে আর কি আমি বাসায় ব্যাক করতেছিলাম রাত্রে 12টা কি 12:30টার দিকে। তো আমাদের এলাকায় একটা জায়গা আছে, ওইখানে তখন নাইট গার্ড ছিল না, বাট এখন আছে। আচ্ছা। তো ওইখান দিয়ে আসতেছি, তো আমি দেখলাম যে একটা নাইট গার্ড বসে আছে। আচ্ছা। কিন্তু তার হাতে যে লাইট থাকবে সে জিনিসটা নাই, একটা লাঠি শুধু। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে মানে একটা যেহেতু এতদিন দেখি নাই, তো হঠাৎ করে দেখলাম, তো জিজ্ঞেস করতেই পারি এলাকায়। তো আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কি এখানে নতুন, আপনাকে নিয়োগ দিচ্ছে? তো সে আমাকে বললো, সে আমার কোনো রেসপন্স দেয় নাই, মানে রিপ্লাই দেয় নাই কথা। আমি চলে আসতেছি, তো পিছন থেকে সে ডাক দিল, আচ্ছা। একটু মোটা গলায় সে ডাক দিল যে বাবা একটু এদিকে আসো। তো আমি তার কাছে গেলাম, তো গিয়ে বললাম জি আঙ্কেল বলেন। তো বললো যে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম যে কি কথা? সে বললো যে আমার একটা কাহিনী আছে, সেটা আমি তোমাকে বলতে চাই। আচ্ছা। তো আমি বলতেছিলাম দেখেন এসব আমাকে এখন বলে লাভ নাই, আমি বাসায় যাবো, এমনি রাত 12টা 12:30 বেজে গেছে। তো সে আমার বলতেছে যে না তুমি একটু শুনে যাও, এত টাইম অপচয় করলা, তা আরেকটু করো। তো আমি তার পাশে বসলাম আর কি, একটা বেঞ্চ ছোট, তো এটা বেঞ্চ বলা যায় না, মানে ওয়াল টাইপের। তো আমি সেখানে বসছি, বসার পরে সে আমার বলতে শুরু করলো, সে তার বাড়িটা কি নওগাঁতে। তো সে আজ থেকে 12 বছর আগে, মানে তখন আর কি সেই সময় থেকে 12 বছর আগে সে তার একটা চার দোকান ছিল। তো তার বাড়িটা হাইওয়ের পাশে, তার চার দোকান, আর বাড়িটা হাইওয়ের সাথে। আচ্ছা। তো সে চার দোকান বন্ধ করে রাত্রে 11টা কি 11:30টার দিকে বাড়িতে ফিরে। যে প্রতিদিনের মতো সে, ও রাসেল ভাই এখানে একটা কথা বলে রাখি, এই কথা যখন সে আমাকে বলতেছিল আমার খুবই বিরক্ত লাগতেছিল। তো আমি বললাম যে আমি বাসায় চলে যাবো আঙ্কেল, আরেকদিন শুনবো আপনার কথা। তো সে বললো না। তো আমি আসলে একটা সিগারেট বের করি পকেট থেকে, যে সিগারেটটা খাওয়ার জন্য। সে আমাকে বললে তুমি চুপ করে বসে আমার ঘটনাটা শুনো, আর সিগারেট জ্বালাবা না, আমি সিগারেট খাই না, লোকটা আমাকে বললো। তো আমি বাম হাতে, আমার ডান হাত থেকে বাম হাতে সিগারেটটা নিয়ে তার কথা বসে বসে শুনতেছিলাম। তো সে বললো এক রাতে আমি প্রতিদিনের মতো 11:30টার দিকে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দিচ্ছি। তো হাইওয়ে ধরে যখন বাড়ির পথে রওনা দিচ্ছি, তখন দেখি রোডের মাঝখানে একটা বৃদ্ধা মহিলা তার মাথাটা কোলের ভিতরে নিয়ে উকুন বাজতেছিল। তো উকুন বাজতেছিল, আর ওই মাথাটা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিচ্ছে। আচ্ছা। এই জায়গাটা আমার বিশ্বাস করতে সমস্যা হয়েছে, এই জন্য আমি তখন জিজ্ঞেস করেছিলাম, তারপরে বলেন। বাট এই ঘটনাটা ওই দারোয়ান চাচা বলছেন। হ্যাঁ, ওই চাচা আর কি বলতেছিলাম। আচ্ছা। হ্যাঁ, অদ্ভুত একটা হাসি দিচ্ছে। আচ্ছা। তা হাসি দিলে উনি আবার কি খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে উনি একটা দৌড় দেয়। তো যেহেতু হাইওয়ের ভিতরে, সে দৌড় দিলে তাকে নাকি একটা ট্রাকে ধাক্কা মারে, তার ভাষায় ছিল লরি। একটা ধাক্কা মারলে সে ওইখানে পড়ে যায়, এই বলে সে চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তো আমি তাকে জিজ্ঞেস করলাম চাচা তারপর কি হয়, যেহেতু অদ্ভুত একটা জিনিস। আমি জিজ্ঞেস করলাম তারপর কি হয়, সে আমাকে বলল যে তারপর আমি ঘটনাস্থলে মারা যাই। এই কথা শুনে আমার কেমন একটু অবাক লাগলো, যে সে যদি মারা যায় সে আমাকে কিভাবে বলতেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম কি বলেন এসব? কয় দেখো বাবা আমার দিকে তাকে, সত্যি কিনা। তো তিনি যখন মাথাটা উঠালো আমার দিকে তাকালো, দেখি সে কিন্তু ঘটনাটা নিচের দিকে তাকায় বলতেছিল। সে যখন মাথাটা উপর দিকে তাকায় আমার দিকে তাকালো, দেখলাম যে তার সারা মুখ একটা কিছুতে অ্যাক্সিডেন্ট হলে যে অবস্থা হয়, সারা মুখে রক্ত মাখা, আর তার মাথা থেকে মজক গুলা গলে গলে পড়তেছে। তো এই ঘটনা দেখার পরে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি নাই। তো জায়গার উপরে আমি সেন্সলেস হয়ে ওখানে পড়ে যাই। তো আমার কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না রাসেল ভাই। তো হঠাৎ করে আজানের শব্দে আমার আর কি হুঁশ ফিরে আসে। তো আমি ওইখান থেকে, মানে মাথাটা এত ভার হয়েছে যে আমি মাথাটা করতে পারি না, মানে সোজা দাঁড়াতে পারি না কোনো মতে। আমি বাসায় যাই, যে বাসাটা আমার বেশি দূরেও না। তো বাসায় যাই আমি মাথায় পানি দিলে কাউকে কিছু না বলে শুয়ে পড়ি। তো কিছুদিন শরীর খারাপের পর আমি এই ঘটনাটা আমার বন্ধু বান্ধব, মানে আত্মীয় স্বজন কাউকে বললেও তারা কেউ বিশ্বাস করতে চায় না ঘটনাটা, যেহেতু অবিশ্বাসী একটা ঘটনা। তো সে বিশ্বাস করতে চায় না। লাস্টে শেষকালে আমি একটা হুজুরকে বলি এই ঘটনাটা, ইমাম সাহেবকে, ইমাম সাহেব আমার সাথে তো এরকম একটা ঘটনা ঘটছে, তো কেন এরকম ঘটলো? তো তিনি আমাকে বললেন যে তুমি রাত বেরাতে যে চলাফেরা করো, তোমার পিছে খারাপ কিছু ফলো করছে। তো এই জিনিসটা থেকে তোমার মুক্তি পেতে হবে, নয়তো এই জিনিসটা তোমাকে জ্বালাতন করবে বিভিন্ন রকমের। এই জিনিসটা আমি বললাম যে এই জিনিসটা কি আর কেউ দেখছেনি? কয় না, এই জিনিসটা তো এদিকে এরকম না, অন্য কিছু হতে পারে, কিন্তু এরকম কোনো কিছু এখনো ঘটে নাই।
তো তোমার সাথে যেহেতু করছে তোমার পিছনে খারাপ কিছু আছে। তো তিনি আমাকে একটা লাল সুতো দেয় পরে, সুতো আমার কায়াঙ্গুলে বাম হাতের কায়াঙ্গুলে বেঁধে দেয়। তো বেঁধে বলে এটা 7 দিন পরে তুমি এটা নদীর জলে ফেলে দিবা ভোরবেলা। তো আমি রাসেল ভাই ওই কায়াঙ্গুলের রশিটা আর কি 7 দিন ব্যবহার করে আর কি ভোরবেলা নদীর জলে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আল্লাহর রহমতে বর্তমানে আর কোনো সমস্যা হয় নাই। এই ছিল আমার ঘটনা। আচ্ছা, আপনার এই ঘটনাটা যে আপনি বললেন, আপনি নিজের চোখে দেখেছেন এটা, না? জি, এটা আমি নিজের চোখে দেখতে, যেহেতু রাসেল ভাই একটা কথা কি, এখানে আমি নিজেকে প্রথম বিশ্বাস করতে পারিনি। যখন আজান দিল আমি উঠলাম, পড়ে গেছে ওইখান থেকে উঠলাম, আমি নিজেকে প্রথম ভেবেছিলাম যে হয়তো আমি কোনো ভুল দেখেছি অথবা করেছি, কিন্তু আমার ওই জিনিসটা খেয়াল আছে যেহেতু আমি ডান হাত থেকে সিগারেটটা বাম হাতে নিয়েছি আর সেইখানে বসেছিলাম যেখানে সে আমাকে বলতেছিল। তা আমি যদি ডান হাত থেকে বাম হাতে নিয়ে হঠাৎ করে পড়ে গেলাম, তো আপনি যেটা দেখেছেন সেটা অস্বাভাবিক না? আপনার কাছে মনে হয় না যে অস্বাভাবিক জিনিসটা? জি, এই জিনিসটা আসলে সত্যি মানে বলতে গেলে মানে অবিশ্বাসী ঘটনা। দেখেন একটা জিনিস, যে একটা মৃত ব্যক্তি সে বলতেছিল সে মারা গেছে শেষকালে, কিন্তু সে প্রথম আমাকে ঘটনাটা শুরু করলো। এর ভিতরে একটা প্যারানরমাল কিন্তু জিনিস ছিল, যে সে একটা মাথা রেখেছিল, ওইটা একটা অবিশ্বাসীয় জিনিস না, সেটা বুঝতে পেরেছি। সেটা তার যে চেহারাটা সে যেভাবে দিছে, রাসেল ভাই আমার শরীরের উপর প্রশ্ন এখন দাঁড়িয়ে গেছে, যে তার যে চেহারাটা যে দেখে তার পুরো রক্তে লাল। না, আমি আপনাকে অবিশ্বাস করছি না, আমি জাস্ট আপনাকে জানার জন্য বললাম। আপনার ফ্যামিলিতে এছাড়া আপনার অনেক ঝামেলা আছে, আপনি বলছেন আপনার মা যখন আপনাকে ভাই মনে হয় মানে আমার জন্মের আগে আর কি। জি জি, কি জানো ঝামেলাটা? ওইটা হচ্ছে যে রাসেল ভাই, আমার ভাইয়ের তখন 4-5 বছর বয়স, বড় ভাই আর কি, আমার বড় ভাই। জি। তো 4-5 বছর বয়স, তো আমরা যে এলাকায় ঘটনা করতে চাই একটু আগে আমি বললাম, সেই এলাকাতে আমরা থাকতাম। তো অন্য সাইডে ওইখানে একটা গাছ, সেই কথাটা আমি আপনার বলি নাই আর কি, তাল গাছ, বট গাছের উপর তাল গাছ। তো বট গাছের উপর একটা তাল গাছ, তো ওইখানে একটা বেকারি আছে, তো ওই সাইডে আমাদের বাসা ছিল। তো ওই বাসাটা আপাতত নেই, মানে ওইখানে ভাড়া থাকতাম আমরা। তো ওইখানে আমরা ভাড়া থাকি। তো আমার খালা খুব অসুস্থ ছিল, তো আমার একটা খালাতো ভাই ছিল আমার বড় ভাইয়ের বয়সী। তো তিনি, আমার আম্মু সন্ধ্যার মানে দুপুর বেলা আর কি একটা ভিক্ষুক আসে, আমার আম্মু তখন গর্ভবতী। তো ভিক্ষুক আসে, এসে জিজ্ঞেস করে যে মা ভিক্ষা দাও। তো আমার মা আম্মু তাকে ভিক্ষে দেয়। ভিক্ষে দেওয়ার পরে তো আম্মু যাক ভিক্ষুক চলে যায়। চলে যাওয়ার পরে আম্মু আর কি সন্ধ্যার পরে আর কি 2টা বাচ্চা দেয়, যে আমার আন্টি অসুস্থ, তার ছেলে আর কি আমার আম্মুর কাছে থেকে গেছে। তো তাকে পাশে রেখে, আমার বড় ভাইকে পাশে রেখে আম্মু শোয়, সে ঘুমায় আর কি। তো হঠাৎ করে সে রাত্রে স্বপ্ন দেখে যে ওই ভিক্ষুকটাই তার কাছে আবার আসছে। তো আম্মু বলছে যে আপনাকে না একবার ভিক্ষা দিলাম। ও এর ভিতরে কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আম্মুরা বলতেছে স্বপ্নের ভিতরে যে তোর কাছে চাইলাম তুই দিলি না। তো আম্মু বলতেছে যে আপনাকে আমি দুপুরবেলা ভিক্ষা দিলাম, আবার আপনি কি চান? তো বলতেছে তোর দুই পাশে যে 2টা বাচ্চা আছে তার ভিতর তুই আমাকে একটা দিয়ে দে। তো আম্মু বললো যে না, এখান থেকে একটাও দেওয়া যাবে না, এটা আমার বোনের ছেলে আর এটা আমার ছেলে, তো এটার ভিতরে কাউকে একটাও দেওয়া যাবে না। তো সে বলতেছে না, আমি ছাড়া যাবো না, কোনো মতে যাবো না, আমাকে একটা দিতেই হবে, 2টার ভিতরে একটা দিতে হবে। তা আম্মু তো কোনো মতে দিবে না। তো লাস্টে অনেক আর কি স্বপ্নের ভিতরেই মানে জোরাজোরি হওয়ার পরে আম্মু বলে ঠিক আছে তুই যেহেতু মানবি না, যাবি না, তো তুই এক কাজ কর, আমার পেটে যে সন্তান আছে সেটা নিয়ে যা, তারপর তুই এই 2টা নিস না। তো আম্মুর খুবই মানে অসুস্থ হয়ে পড়ে আর কি ওই স্বপ্নের ভিতরে। তো এর ভিতরে সে চলে যাইতেছে নিয়ে, আম্মুর যে ভাষায় আর কি একটা ঝোলা কাঁধে, সে চলে যাইতেছে। তো আম্মু বললো তুই যেহেতু আমারটা নিয়ে চলে যেতেছিস, আমার পেটটা নিয়ে, তাহলে আমি তোকে কিভাবে ছেড়ে দিই? এই বলে সে হারিকেনটা ছুঁড়ে মারে তার দিকে। তো তার সারা শরীরে আগুন লেগে যায়। তো এর ভিতরে আম্মু খুবই অসুস্থ হয়ে পড়ে। এর ভিতরে ভোরবেলা সকাল দিকে মানে সবাই মিলে আম্মুকে হাসপাতালে নেওয়ার জন্য, মানে যে সময় বের হবে তোরা থেকে সবাই আসে, আম্মু চিল্লাচিল্লি, মানে পেটে খুব ব্যথা। তো সবাই ঘরে আসে, কেউ ফলো করে না দরজার সামনের দিকে, কেউ ফলো করে না, জাস্ট দরজার ভিতরে আসে, আইসা আম্মু ধরে আর কি বাইরে নিতেছে। এর ভিতরে আম্মু ফলো করে যে দরজার সামনে একটা কাক মরে পড়ে আছে, একটা কাক পড়ে আছে এখানে, কালো কুচকুচে একটা কাক। তো আম্মু বলে সবাইকে আর কি এই ঘটনা খুলে বলে, আমার খালু, তারপরে আমার আব্বুকে এইসব কথা খুলে বললে, তারপর ওই কাকটাকে আবার আগুনে পুড়ে, ওই কাকটাকে যেহেতু হয়তো অবশ্যই থাকতেও পারে, তারপরে থেকে ওই বাসাটা আর কি চেঞ্জ করে দেয়। তারপরে আর কি আম্মু একটা কবিরাজের কাছে গেছিল, হাসপাতালে যেহেতু দেয়া দেখে বাচ্চা আর নেই, বাচ্চা ডেড। তা আম্মু একটা কবিরাজের কাছে, কবিরাজ বললো যে আপনার বাচ্চা তো এটা নিয়ে গেছে, তো আপনাদের সেকেন্ড যে বাচ্চাটা হবে তার কোনো প্রবলেম মানে সে হবে মল্লি, তার কানে একটা সিদ্ধ করে দেন। আর তার সাথে তার মানে 20 বছর আগে তার ভিতরে তার সাথে কিছু কোনো খারাপ কিছু ঘটতে পারে, কিন্তু তার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। কিন্তু
তার পরবর্তীতে আর তার কিছু হবে না, আপনাদের ফ্যামিলিতে অনেক কিছু ঘটে গেছে এরকম আর কি। মানে আমার রাত্রিবেলায় আমি ইসলামিক গান শুনতেছিলাম। যখন শুনতেছিলাম তো রাত্রি 2:30 তখন বাজে, আমি ঘরে চাবিটা নিয়ে বাতিটা জ্বালিয়ে সেই গানটা বন্ধ করে ওয়াশরুমের চাবিটা নিয়ে আমি ওয়াশরুমে যাই। আমি যাওয়ার সময় দরজাটা বন্ধ করে রাখি। ওয়াশরুম থেকে কাজ শেষ করে যখন আসি তখন আমি দেখতেছি আমার দরজাটা খোলা, ঘরের বাতি নিভানো, গান চলতেছে। তখন আমি তো অবাক হলাম যে আমি তো ঘরের বাতিও জ্বালাইছি, দরজাও বন্ধ ছিল, গান তো বাজতেছিল না। তখন আমি ভাবলাম যে হয়তো আমার নিজের কোনো ভুল হতে পারে, সেটা আমি খেয়াল করলাম না। এরপর আমি ঘরে যখন ঢুকলাম তখন দেখি যে না, ঘরে কোনো একটা মেহমান আছেন। তখন আমি সেখানে সালাম দিয়ে দিলাম। সালাম দিয়ে আমি আমার চুপচাপ বসে পড়লাম। বসে থাকার কিছুক্ষণ পরে উনি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে কান্নার স্বরে সে আমাকে সেইটুকু বলতেছে, আমি বাম হাতের মধ্যে যে দোয়া লেখা একটা রিং পড়েছিলাম সেটা কেন পড়লাম। সে আমার কাছে এটা প্রশ্ন করলো যে আমি বাম হাতে সেই দোয়া লেখার রিংটা কেন পড়লাম। সেই রিংটাকে আঘাত করলো, সেটা আমাকে পড়তে নিষেধ করে দিল এবং সেটার উপরে খুব আঘাত করে করে সেটাকে একটু বাঁকা করে দিল এবং সে বললো যেটাকে আমাকে পড়ার জন্য না। তখন আমি বলছি না, আমি এটা পড়বো, কেননা সেটা আমার খুব প্রয়োজন আছে। তখন উনি কান্না সরিয়ে আমাকে বললেন যে না, তুমি এটা পড়বে না, এটা খুলে রাখতে হবে। তারপর আমি আমার বসে চুপচাপ রয়েছি। উনি যখন চলে গেলেন তখন কিছুক্ষণের মধ্যে সেই ঘরের বাতিটা নিজেই জ্বলে গেল এবং গান বন্ধই হয়ে গেল। গান চলছিল না, ঘরের বাতিটা জ্বালানো ছিল, দরজাও বন্ধ হয়ে গেল এবং গানটা নিজেই বন্ধ হয়ে গেল। আমি পরবর্তীতে সেটা ইয়ে করলাম যে এই যে আমাকে আংটি দেওয়া, সে আসছেন আমার এই বাম হাতের রিংটা পরার জন্য। উনি এটা পছন্দ করেন যে আমি বাম হাতের রিংটা কেন। ঘটনাটা আমার দেশের বাড়িতে হচ্ছিল। আমি তখন দেশে থাকি। আর আনুমানিক 3-4 বছর হবে। আমি এক জায়গাতে চাকরি ছিলাম, সেটা আমার এলাকা থেকে একটু বেশি দূর না, প্রায় 15 কিলোমিটার এরকম। তো আমি ওই জায়গায় থাকতাম। আচ্ছা, রাত্রেবেলা তো থাকার সময় একদিন সময় পড়াতে আমি নামাজে যাই। তো নামাজ থেকে রাত্রে আড়াইটার দিকে আমি আসি। আসার পর শুয়েছিলাম। তো শুয়ে থাকার পরে কিছুক্ষণ পরে আমার টয়লেটে যাব এরকম আমার বাসা থেকে রুম থেকে বের হই। তো বের হয়ে যাওয়ার পর আমি কতটুক যেতে ভীষণ অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। তারপরও আমি হাঁটতেছি, হেঁটে যাচ্ছি। যাওয়ার পর কত দূর যেতেই আমার চোখে পড়ে যে ওই জায়গায় একটা কবরস্থান আছে। আর ওই এলাকায় এমনি পারিবারিক কোনো কবরস্থান নেই। তো যার ফলে যাদের আত্মীয় স্বজন মারা যায় তাদের নিজের জমিতেই রাস্তার পাশে কবর দেয়। তো এরকম একটা কবর প্রথম। তো সেটাতে আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে 7জন লোক ছিল। ওনারা সবাই সাদা পোশাক পরানো, খুব দেখতে খুব সুন্দর, দাড়িগুলো ভালো, দেখতে অনেক সুন্দর। তো আমি ওনাদেরকে দেখতে পাই, দেখে হঠাৎ দাঁড়িয়ে যাই। দাঁড়ানোর পর আমি সেটা জানি না ওনারা কে, বা আমি হঠাৎ করে আমি মনে ভাবতেছি যে ওনারা হয়তো নামাজ থেকে আসছে, আসার পরে ওই জায়গায় দাঁড়িয়ে কোনো জাম্মাতের বেশি আলোচনা করতেছে এরকম একটা। তারপর আমি না ভেবেই সরাসরি টয়লেটের দিকে যাচ্ছিলাম। তারপরও আমি কি ভুল করলাম সেটাও আমি জানি না। আমি ওই জায়গা থেকে আবার ব্যাগ নিলাম। তো ব্যাগে আসতেছি, হঠাৎ করে আমার মনে হচ্ছে যেন ওই এলাকার যে
আশপাশে এরকম একটা ভীষণ শব্দ আমার কানে আসতেছে। তো আমি অল্প অল্প ভয় পাচ্ছি আর অল্প অল্প করে হাঁটতেছি। তো হাঁটার পর কত দূর যেতেই পিছন থেকে আমাকে একটি থাপ্পড় দেয়, ভীষণ জোরে একটা থাপ্পড় দেয়। তো এই থাপ্পড়টা দেওয়ার পর আমি বেশ অনেকটা দূরত্বে ছিটকে যাই। তো ছিটকে যাওয়ার পর আমি আমার রুমমেটকে ডাকি, হ্যাঁ উনি আমার দাদু বলে ডাকতাম ওনাকে আমি রেখে আনি যে দাদা আমি তো ওনাদেরকে চিনতেছি না, উনি আমাকে একটা থাপ্পড় দিয়েছে আর আমি কি ভুল করেছি সেটাও আমি জানি না। তো দাদা বের হয়ে আসলো, বের হয়ে আসার পর উনি অনেক দূর যে খোঁজাখুঁজি করার পর কাউকে দেখতে পান নাই। তো পান নাই আমাকে এসে বলল কই কেউ তো নেই। আমি কই যে আমাকে এই মাত্র থাপ্পড় দিছে এবং আমার গালে সে দাগটা এখনো রয়ে গেছে। তো দাদা দেখলো, দেখার পরে বললো যে ঠিক আছে, তো ওনারা তো সম্ভবত আল্লাহওয়ালা জিন, ওই জিনেরাই তোমার নিশ্চয়ই ভুল হয়েছে বিধায় তোমাকে থাপ্পড় দিয়েছে, না দিবে কেন। তো সেটা আমি মেনে নিলাম যে ঠিক আছে। তো পরের দুদিন পর আমাকে স্বপ্নে থেকে দেখানো হয় যে তোমার ভাগ্যটা ভালো, তুমি প্রাণে বেঁচে গেছো। আর বিশেষ করে আমাকে 4টা শর্ত দেয়, যে শর্তগুলো আমি যেন আমার লাইফে মেনে চলি। তো সেগুলো আমি এখনো মেনে নিচ্ছি বা চলতেছি, আশা করি সবসময় মেনে নেব। এখন থেকে আর সমস্যাটা হচ্ছে না কোনো। আর শর্তগুলো হলো আমি যেন কোনো প্রকার পানি নষ্ট না করি, প্লাস আমার আম্মা আব্বুকে মরণের আগ পর্যন্ত যেন ওনাদেরকে আমার সাথে রাখি। আর অবাধ্য মানুষে পছন্দ করে না এমন কোনো কাজ যাতে আমার জীবনে আমি কোনো সময় কারোর সাথে না করি। প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই ব্যাপারটিকে আসলে সবসময় খুব একটা ভয়ের চোখে দেখি বা ভীতির চোখে দেখি। হ্যাঁ, অলওয়েজ আমরা খুব একটা ভীতির চোখে দেখি, কিন্তু এই জিনিসটারও যে কোনো একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকতে পারে আমাদের জীবনে, সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তা করি না, কারণ আমরা এই ব্যাপারটা নিয়ে ওপেন না। আমাদের ভিতরে সবসময় একটা ভীতি রয়েছে। কিন্তু আমি যখন আমার এই ইনটিউটিভ কাজটি করতে যাই, আমার এই স্পিরিচুয়াল অ্যাবিলিটি যখন আমি আস্তে আস্তে গেইন করতে থাকি, আমি শিখতে থাকি, আমার এই জার্নিতে আমি তখন দেখি যে আসলে এখানে অনেক রকম লাইফ সায়েন্স বা সিগন্যাল আসে, আমি এটাকে এভাবে আখ্যা দিই। তো এই ব্যাপারটাতে যেটা ঘটে যে সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু আমি দেখা গিয়েছে যে অনেক ধরনের অশরীরী অনুভূতি বা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছি। তো এখানে দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে আমাদের কাছে ফেদার আসে। আমি কিন্তু অনেকগুলো ফেদার পেয়েছি কাছে, এবং এটা এক এক সময় এক একটা রঙের হয়ে থাকে, এবং প্রত্যেকটি ফেদারের কিন্তু এক এক রকমের একটা সিগনিফিকেন্স আছে এবং একটা ইলাস্ট্রেশন আছে। হ্যাঁ, এবং এই ফেদার গুলো যে অ্যাঞ্জেলিক সাইন্স বা আমার সাথে যে অ্যাঞ্জেলরা সবসময় একটা কমিউনিকেশন করার চেষ্টা করছে, এটা আমি কিভাবে বুঝবো? কারণ এটা আমি বুঝবো এভাবেই যে ওই ফেদার গুলো এমন প্লেসে আমি পাবো, এটা খুবই আনইউজুয়াল হবে আমার জন্য। লাইক হয়তো আমি গাড়িতে বসে আছি, আমার গাড়ির পাশের সিটে একটা ফেদার এসে পড়লো, অথবা আমি আমার ওয়ালেটটি খুললাম, দেখলাম সেখানে একটা ফেদার রয়েছে, অথবা দেখা যাচ্ছে যে ভ্যানিটি ব্যাগের ভিতরে থাকতে পারে। তারপরে তো এই ধরনের ফেদার গুলো কিন্তু এক একটা ফেদার এক এক ধরনের সিগনিফিকেন্স বহন করে। এরপরে আমরা কিন্তু অনেক সময় অদ্ভুত ভাবে দেখি যে একই ধরনের রিপিটেটিভ নাম্বার সেট আসছে। হ্যাঁ, দেখা যায় যে আমি বারবার আমার ঘড়িতে 11টা 11 বাজছে, এরকম দেখছি। অথবা দেখি যে আমার ঘড়িতে তারপর আসে 2টা 2, এখন 11টা 11। এই নাম্বারটা কিন্তু খুব একটা অদ্ভুত একটা নাম্বার, এবং লাইক এরকম সেটের নাম্বার, লাইক প্রত্যেকটা নাম্বার, একটা সেটে 4টা নাম্বার রয়েছে এবং প্রত্যেকটা নাম্বারই কিন্তু একই ধরনের দেখতে। এন্ড এই 11-11 দেখতে কিন্তু একটা রেল লাইনের মতো, রাইট? হ্যাঁ, পাশাপাশি দুটি রেল লাইন প্যারালালি চলছে। তো এই 11-11 যখন আমার চোখে বারবার পড়ে, এবং এটা কিন্তু একবার হবে না, দেখা যাবে যে আমি গাড়ি চালাচ্ছি, আমার গাড়ির
সামনে যে ফ্রন্ট ক্লক আছে সেখানে আমি 11:11 দেখছি। আমি কম্পিউটারে কাজ করছি, আমার ডেস্কটপের রাইট কর্নারের নিচে যেই ঘড়িটি আছে সেখানে আমি 11:11 দেখছি। অথবা আমি এখানে বসে রেস্টুরেন্টে খাচ্ছি, পাশে বসে থাকা বন্ধুটির ফোনে কিন্তু 11:11 উঠে যেতে পারে। তো এই ধরনের যে এক্সপিরিয়েন্স এবং এই মোমেন্টটি যদি কেউ ধরে, আমি 11:11টা একটু এক্সপ্লেনেশন দিতে চাই। যেটা বললাম যে সমান্তরাল দুটি রেল লাইনের মতো দেখা যাচ্ছে। এখন এটা কিন্তু কারো কাছে খুব শকিং হতে পারে বা খুব একটা অদ্ভুত অনুভূতি হতে পারে যে আমি কেন বারবার এই নাম্বারটি আমার চোখে পড়ছে। এটার মানে হচ্ছে ইউনিভার্স আমাকে একটা সিগন্যাল দিচ্ছে। ইউনিভার্স কিন্তু নাম্বার এবং ফ্রিকোয়েন্সিতে কাজ করে। সো ইউনিভার্সালি আমি একটা সিগন্যাল পাই এবং এই সিগন্যালের একটা মিনিং আছে যে আমার লাইফটা এখন যে অবস্থানে থাকা দরকার সেই অবস্থানেই রয়েছে এবং মানে এভরিথিং অফ ইন মাই লাইফ ইজ লাইক ফলিং ইনটু প্লেস। আচ্ছা, আবার এরকম একটা অনুভূতি হতে পারে, আমি সবসময় দেখি 12:34 যখন বাজে তখন বারবার আমার চোখ ঘড়ির দিকে পড়ে। কেন পড়ে? এইটা কিন্তু খুব হয়, এই জিনিসটা খুব হয় যে একটা স্পেসিফিক একটা টাইম, যে টাইমটাতে মানে এরকম আমার সাথে বেশ কয়েকবার হয়েছে, ঘড়ির দিকে বারবার চোখ চলে যায়। জি জি জি, এটা কিন্তু আমার সাথে হয়েছে এবং 12:34। হ্যাঁ, এখন যদি আমি জিনিসটা একটু ভেঙে বলি তাহলে একটু ইন্টারেস্টিং লাগবে। 12:34 মানে 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, সো বেসিক্যালি এটার মানে যেটা হচ্ছে যে এটা যদি আমি বারবার দেখি তার মানে হচ্ছে যে আমার লাইফটা এখন যে অবস্থানে আছে সেখানে সঠিকভাবে চলছে এবং সবকিছু আমার লাইফে পরপর পড়বে, মানে অ্যাকর্ডিংলি হবে যেটা আমি চিন্তা করছি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার হতে পারে। তারপরে এটা তো গেল নাম্বার দিয়ে। হ্যাঁ, তারপরে 13 দেখে বা এরকম কিছু। এখন প্রথমে হচ্ছে তার 11:11 মোমেন্টটা ক্যাচ করতে হবে আচ্ছা, এবং তার সিগনিফিকেন্সটা বুঝতে হবে। যদি এটা সে বুঝে তারপরে সে দেখবে যে 12:12, 13:13। অনেকের ক্ষেত্রে আবার এভাবে হয় 111, 222, 333, 444, 555। প্রত্যেকটা নাম্বারের একটা নিউমেরোলজিক্যাল মিনিং আছে। আমি সেটা নিয়ে পড়াশোনা করি এবং আমি অ্যানালজি বা এক্সপ্লেনেশন করার চেষ্টা করি। তারপরে তো প্রথম বললাম ফেদার, তারপরে রয়েছে আপনার নাম্বার। এরপরে কিন্তু অনেক সময় লাইক এই ধরনের অনুভূতি হতে পারে যে আমরা স্বপ্নে কাউকে দেখলাম। আচ্ছা, স্বপ্নে কিন্তু আমরা দেখেছি যে যারা অলরেডি মারা গিয়েছেন তারা দেখা যায় যে আমাদের স্বপ্নে আসছেন এবং কিছু একটা বলার চেষ্টা করছেন। কিন্তু এই স্বপ্নটার ভিতরে যদি কোনো অনুভূতি না থাকে, লাইক অনুভূতি বলতে আমি যেটা বুঝি যে ইমোশন, লাইক ভয় পাচ্ছি না বা আমার কান্না আসছে না বা আমি খুব হাসছি না, কিন্তু একটা মেসেজ যেটা ওই লোকটা আমার স্বপ্নে এসে বলার চেষ্টা করছে, তাহলে এটা ধরে নিতে হবে যে ওই ডিসিজড সোলটা আমার সাথে কোনো একটা কমিউনিকেশন করার চেষ্টা করছে, যেটা পরবর্তীতে আমার লাইফের জন্য কোনো একটা কাজে আসতে পারে। সেটা কালকেই না হতে পারে, কিন্তু কোনো না কোনো রেলেভেন্স বা সিগনিফিকেন্স থাকবে আমার লাইফের সাথে। তো এই জন্য কিন্তু পৃথিবীতে অনেক ড্রিম ইন্টারপ্রেটাররা কাজ করেন। তো ড্রিমের মাধ্যমে কিন্তু আমরা অনেক সংকেত পেয়ে থাকি এবং বিভিন্ন ধরনের ফিলিং আসতে পারে, গা শিউরে উঠতে পারে। তারপরে হঠাৎ করে এসি রুমের মধ্যে আমার গা গরম হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা কিন্তু আমাদের আশপাশে সবসময় এক্স্যাক্টলি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়। কারণ এটা হচ্ছে যে সমস্ত, এটা কিন্তু অ্যাঞ্জেলরা সবাই কিন্তু একটা এনার্জি বহন করে, আর ওই এনার্জিটা নিয়ে যখন ওরা আমাদের পাশে আসে এবং তারা যখন খুব কাছে থাকে তখন কিন্তু ওরা একটা ওয়ার্ম একটা ফিলিং আমরা অনুভব করি। কিন্তু এখানে দেখার বিষয়টি হচ্ছে যে আমরা যদি এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির ভয়টিকে সরিয়ে দিই এবং উপলব্ধি করতে চেষ্টা করি ওই মুহূর্তটাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই মুহূর্তটিতে আমরা বুঝতে পারবো যে ওই তখনকার সিগনিফিকেন্সটা কি, ওই মোমেন্টটার সিগনিফিকেন্সটা কি, তখন কিন্তু আমরা বুঝতে পারবো। এবং যদি গরম জায়গায় আমার অনুভূতিটি হয় ঠান্ডা আর ঠান্ডা জায়গায় আমার অনুভূতিটি হয় গরম, তার মানে কিন্তু আমাকে উল্টো হবে। এবং অ্যাঞ্জেলিক ভাবে কিন্তু সবসময় আমাকে একটা কমফোর্ট দেওয়ার চেষ্টা করবে, সেখানে কিন্তু আমার কোনো ভয় থাকবে না। সো ভয়টাকে যদি আমরা উতরে যাই তখনই কিন্তু আমরা এই সিগন্যালগুলো পেতে পারি। সো আমি এগুলো নিয়ে আরো অনেক বিশদ আলোচনা রয়েছে এবং আমি এটাকে অ্যাঞ্জেলিক সায়েন্স বা সায়েন্স অফ লাইফ বলি। তো আসলে আমাদের যেটা দেখা দরকার যে লাইক দেয়ার ইজ মোর টু লাইফ, আমাদের জীবনে অনেক কিছু রয়েছে এবং প্রত্যেকটা জিনিসের একটা সিগনিফিকেন্স রয়েছে। তো আমি আসলে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা অশরীরী অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সকে আমি একটু অন্যভাবে ডিফাইন করি। স্টোরি হচ্ছিল আমার দাদার বাবাকে নিয়ে। আচ্ছা, আমার দাদার বাবারা 2 ভাই ছিল, তারা পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসে। আচ্ছা, তো বাংলাদেশে চলে আসার পর তাদের ইনকামের কোনো সোর্স থাকে না। এক ভাই ভিক্ষা করে আর এক ভাই ধরেন আল্লাহর নামে চলা শুরু করে। তো আল্লাহর নামে চলা শুরু করার সময় সে অনেক ইবাদত করত, ইবাদতের মাধ্যমে সে অনেক কিছুর ফজিলত পায়, যেমন সে অনেক কিছু করতে পারত।
মানুষের জিনের সমস্যা দূর করে দিতে পারতো। এই সমস্ত প্রবলেম তিনি সলভ করতে পারতেন। যে কোনো গ্রামের ধরেন একটা মহামারী অসুখ ছড়াইতো, যেমন আগে পক্স বা জন্ডিস, এগুলো জি জি একটা মারাত্মক ডিজিজ ছিল। সেই সময় তাকে বলা হয়তো যে আপনি একটু গ্রামটা পাহারা দেন। তো সে করতো কি, একটা ল্যাম্প নিয়ে আর একটা লাঠি নিয়ে সে গ্রামটাকে 3 বার চক্কর দিত, 3 বার বা 4 বার চক্কর দিত। তো ওই সপ্তাহে যে চক্করটা দিত, ওই সপ্তাহ ভরে গ্রামে কোনো অসুখ আসতো না। অন্য গ্রাম দিয়ে চলে যেত, কিন্তু ওই গ্রামে আসতো না। তারপর তার একটা স্পেশালিটি বলি, সে পানির উপর দিয়ে হাঁটতে পারতো। আচ্ছা, এটা খুবই অদ্ভুত ব্যাপার। তো পানির উপর দিয়ে হাঁটতো কিভাবে? সে তার কাছে টাকা পয়সা নাই, তো এখন নদীতে যখন পার হওয়া লাগবে তখন টাকা পয়সা লাগবে। তো এখন তার কাছে টাকা পয়সা নাই, কি করবে? তো তার যে পাওয়ার ছিল সেই পাওয়ার দিয়ে সে নদীর উপর হাঁটে যেতে পারত। তো এই বিষয় যে তারপর হাওয়া দিয়ে উঠতে পারতো, আপনারা সবাই শুনেছেন সবকিছু এগুলো? হ্যাঁ, এগুলো শুনেছি। তো এখন যে বিশ্বাস করবে না, এটা না বিশ্বাস মানে আমার করাটা খুব ডিফিকাল্ট, এই জন্যই বলছি। এটা আপনাদের ফ্যামিলিতে প্রচলিত আছে? এটা আমার ফ্যামিলিতে প্রচলিত। তারপর আপনি যশোরের নড়াইল এলাকায় একটা স্পেসিফিক গ্রাম আছে, নামটা আমার মনে নেই। ওই গ্রামের যে ফকিরগুলো আছে যারা এই সব কাজ করে থাকে, পুরাতন ফকিরদের কাছে নাম যদি জিজ্ঞাসা করেন যে হাজারি ফকির নামে যে ফকিরটা ছিল, সে কি আকাশ দিয়ে বা পানির উপর দিয়ে হাঁটতে পারতো? তো তারা বলে দিবে হ্যাঁ পারে, কারণ এটা আমি নিজে শুনছি। তারপর সে করতো যে ধরেন মাটি তো কবর যেরকম খুঁজতো সেরকম কবর খুঁজতো। আচ্ছা, কবরের মতো তাকে শুয়াই দিত। শুয়াই দেওয়ার পর কবরের মাঝখানে একটা বাঁশ পুঁতে রাখতো। বাঁশ পুঁতে রাখার পর করতো যে কবরের ওই বাঁশের নিচে একটা বাটি দিত। তারপর সে কবরে যেরকম মানুষকে একেবারে দাফন দিয়ে দেয় সেরকম দিয়ে দিত। সে কবরের নিচে বসে মেডিটেশন করত। আর উপর দিয়ে বলা থাকতো যে আমার যদি ক্ষুধা লাগে তাহলে তোমরা উপর দিয়ে। এগুলো তো বুঝছি, আমি বুঝতে পারলাম যে উনি অনেক কিছু জানতেন। এখন আপনি আমাকে বলেন যে তারপরে কি হলো? তারপর একদিন আমার বড় চাচার খুব অসুখ হয়। তারপর তো আমার দাদির সাথে আমার দাদার বাবা সে যাবে এবং অন্য একটা গ্রামে যাবে। তো সেই গ্রামে যাওয়ার জন্য তাকে একটা নদী ক্রস করা লাগতো আর কিছু দূর হাঁটা লাগতো। জি। তো হাঁটার সময় সে হাঁটতেছে, নদী পর্যন্ত চলে আসছে। ইতিমধ্যে সে দেখে যে রাত অনেক বেজে গেছে, জি, 1:30-2টা বাজে। তখন সে দেখলো যে নদীতে কেউ নাই, নৌকা নদীর ওই পারে আছে এই পারে নাই। তারপর আবার নৌকা আছে কিন্তু মাঝি নাই। এখন নদীর ওই পারে যাওয়া লাগবে, কারণ আমার বড় চাচার খুব অসুখ, তাকে দেখে কোনো একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। তো এখন আমার দাদি তার শ্বশুরকে বললো যে আচ্ছা আব্বা, এখন তো নদী তো পার হওয়া লাগবে, কিন্তু নৌকা টোকা তো কিছুই নাই, নৌকা ওই পারে আছে আর মাঝি তো নাই। তো আমার দাদির শ্বশুর করলো কি যেন মুখে মুখে ফিস ফিস করে বললো। বলার পর সে রাতের বেলার সময় খুব ঠান্ডা পড়ছে, এখন কুয়াশা দিয়ে দেখতেছে কি ওই নদীর ওই পার থেকে একটা নৌকা আস্তে ভেসে ভেসে আসতেছে। এখন আস্তে আস্তে যে ভেসে ভেসে আসতেছে, সে ভেসে আসবে যে নদীর একটা স্রোত লাগবে, কিন্তু নদী কোনো স্রোত নাই, একেবারে ডেড নদী, একেবারে পানি একেবারে স্তব্ধ, নড়াচড়া করতেছে না নদী। আচ্ছা, নৌকাটা ঠিক আমার দাদির 10 থেকে 12 হাত দূরে থামে। এখন দাদি দেখে যে নৌকা থেকে 2টা লোক নামলো, সাদা পোশাক পরা 2টা ঝাপসা লোক নামলো। নামার পর উধাও হয়ে গেল, আর খুঁজে পেল না। আমার দাদি খুব ভয় পেয়ে গেছে, তার শ্বশুরকে বলতেছে আব্বা লোকগুলা কই গেল? তার আব্বা শ্বশুর বলতেছে যে আচ্ছা তুমি এগুলো কিছু ভাইবো না, নৌকাতে উঠো। তো আমার দাদি ভয়ে ভয়ে তার শ্বশুরকে একটু চিপে ধরে উঠলো। উঠার পর বলতেছে যে আচ্ছা নৌকাতে তো উঠলাম, এখন যাব কিভাবে? তো এখন তার শ্বশুর বললো যে আচ্ছা তুমি চুপ করে থাকো একটু, তারপর দেখো। তো সে করলো কি, পানি যে নদী আছে নদী থেকে হাতে করে একটু পানি নিল। পানি নেওয়ার পর ওখানে কিছু একটা পড়ে ফু দিল পানিতে ফু দেওয়ার পর আবার নদীতে ছিটাই দিল। নৌকাটা অটোমেটিকলি আবার ওই পারে চলে গেল। ওই পারে চলে যাওয়ার পর আপনার চাচা এক সময় চেয়েছিলেন যে তার কাছ থেকে অনেক কিছু জানতে, পরে তিনি পেয়েছিলেন, সেটা আপনি বলছিলেন। পরে সে পেয়েছিল, অনেক কিছুই পেয়েছিল, এখনো পারছে, কিন্তু চাচা আমার ব্ল্যাক ম্যাজিকে ইনভলভ হয়ে যায়।
ব্ল্যাক ম্যাজিকে ইনভলভ যাওয়ার পর সে অনেক কষ্ট পায়। কষ্ট পাওয়ার পর এখন ধরেন 8-9 মাস হলো সে মারা গেছে। সোহান, আমি এসেছি ঢাকার বাড্ডাবাড়ি থেকে। বর্তমানে আমি গুলশান কমার্স কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছি। তো ঘটনাটা আমার ভাগিনার কাছ থেকে নেয়া। ওর সাথেই ঘটে। ওর বয়স হচ্ছে 11 কিংবা 12 এরকম। ও পড়তো রামপুরার কোনো একটা মাদ্রাসায়। মাদ্রাসার নামটা আমি উল্লেখ করছি না, মেরাদিয়াতে অবস্থিত। তো মাদ্রাসার চারিদিকটা ছিল পানি টাইপের, পানি ছিল এবং ধান ক্ষেত ছিল এরকম। তো ওদের মাদ্রাসার নিয়ম ছিল রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। একদিন রাতের বেলা ওরা ফ্রেন্ডরা 3-4 জন গল্প করতে করতে রাত প্রায় 2টার মতো বেজে যায়। তো হঠাৎ করে ওরা শুনতে পেল যে বাহির থেকে আওয়াজ আসছে যে একটা কাপড়, মানে কাপড় নেড়ে রাখলে বাতাসে কাপড়ের একটার সাথে বাড়ি খেলে যেরকম আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজ। তো ওরা কৌতূহলবশত জানালার কাছে গেল। ওরা দেখলো ওখানে তো কোনো কাপড় নেড়ে রাখা পসিবল না এবং কোনো কাপড় নেই। তো ওদের চোখটা গেল একটু দূরে, ধান ক্ষেতের আইল যেটাকে বলে আমাদের গ্রামের ভাষায়। ওখানে দেখলো যে একটা মহিলা বসে আছে, সাদা কাপড় পরা। মহিলার চুলগুলো মানে ছাড়া ছিল এবং বাতাসে উঠছিল। তো কিছুক্ষণ ওরা ওটা নোটিস করছিল। একটু পর ওই মহিলাটা ওদের দিকে তাকালো। আর তাকানোটা এরকম ছিল যা স্বাভাবিক মানুষের জন্য পসিবল না। মহিলাটার মাথাটা পুরোটা ঘুরে গিয়েছিল ওদের দিকে। মহিলাটা সামনের দিকে বসেছিল, মাথাটা পুরোটা ঘুরে যায়। এটা দেখে ওরা ভয় পেয়ে যায় এবং জানালা অফ করে দেয়। এটা হুজুরদেরকে বলে না ওরা। তো এর 2-3 দিন পর আমার ভাগিনা রিয়াদ, ওর রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওর এক ফ্রেন্ডকে বলে, চল তুই একটু বাইরে দাঁড়া, আমি ওয়াশরুমে যাব। তো ওর ফ্রেন্ড কথা মতো বাইরে দাঁড়ায়, ও ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর বাহির থেকে কেউ বলছে, এই দরজা খোল। আর দরজায় প্রচন্ড জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ওর হুজুরের কণ্ঠে বলছে, দরজা খোল। ও চিন্তা করলো হুজুর তো খুব রাগী, হয়তো বা মারতে পারে, বেত নিয়ে আসছে কিনা। আমি একটু ও ভয় পেল, কৌতূহলবশত দরজায় কোনো একটা ছিদ্র দিয়ে দেখে যে হুজুরের হাতে বেত আছে কিনা। তো বাইরে তাকালো, দেখলো যে আসলে কথা বলছে যিনি, ওর হুজুরের কণ্ঠে কথা আসছে, কিন্তু ওটা ছিল কালো টাইপের একটা কিরকম। আর ও কোমরের নিচ থেকে দেখে পা গুলো খুব ছোট ছোট ছিল, মানুষের মতো না, কিছুটা নখগুলো খুব বড় বড় ছিল। আর ও দেখতে পায় বাম হাতের নখগুলো দেখেছিল খুব বড় বড়। আর ওটা শরীরের ভেতর দিয়ে পেছনের বেসিন বা ওয়াল এগুলো দেখা যাচ্ছিল, এরকম ছিল। ও এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, হুজুর আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে এরকম। কিছুক্ষণ পর হুজুর আসছিল। হুজুর যখন আসে তার কিছুক্ষণ আগেই ওই জিনিস অবয়বটা বাতাসে মিলিয়ে যায়। তো হুজুর আসার পর দরজা খুলে আর ও কিরকম যেন নর্মাল টাইপের আচরণ করতে থাকে। হুজুর দোয়াটা পরে ওকে ফু দিয়ে দেয়, বলে এগুলো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তো এর কিছুদিন পর থেকে ওর মধ্যে একটা পরিবর্তন আসে। রাতের বেলা ও নাকি ঘুমের ঘরে হাঁটতো। আচ্ছা, ঘুমের ঘরে হাঁটতো। ওর যখন ঘুম ভাঙতো ও দেখতো ও জানালার কাছে মেঝেতে পড়ে আছে। একদিন রাতের বেলা এমন হয় যে ও এরকম হঠাৎ করে ওকে কে যেন একটা চড় মারে। ও উঠে দেখে ও মেঝের এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু ও তো ঘুমিয়েছিল। তো এটা ও চিৎকার শুরু করে, ওর ফ্রেন্ডদেরকে বলে। ওর ফ্রেন্ডরা তারপর হুজুরদেরকে বলে যে এরকম এরকম হচ্ছে। তারপর ওকে কবিরাজ দেখানো হয়, ও আস্তে আস্তে স্বাভাবিক হয়। এর কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটে। ইয়াসিন নামে ওদের একটা ফ্রেন্ড ছিল। ওদের মাদ্রাসার নিয়ম ছিল যে যারা একটু দুর্বল ছাত্র ওরা রাতের বেলা যাতে পড়তে পারে, এই জন্য রাতের 3 তলার একটা রুম ওদের জন্য রিজার্ভ ছিল। একদিন রাতের বেলা ইয়াসিন বলল, আমার আজকে পড়া কমপ্লিট হয়নি, আমি আজকে উপরের রুমে পড়বো, তোরা কি যাবি? বললো না, আমরা যাব না, তুই যা। তো ইয়াসিন গেল। কিছুক্ষণ পর ওদের মধ্যে একজন ফ্রেন্ড বলল, ইয়াসিন এতক্ষণ আধা ঘন্টা হয়ে গেল, আমি একজন বললো যে আমি গিয়ে দেখে আসি। তো ও গেল। ও জানালার এখান থেকে দেখলো যে ইয়াসিন পড়ছিল, খুব জোরে জোরে পড়ছিল। আর ওর চোখগুলো মানে স্বাভাবিক মানুষের তুলনায় একটু বড় দেখাচ্ছিল আর চোখগুলো খুব লাল হয়ে যাচ্ছে। তো ও জানালা এখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইয়াসিন এমন ভাবে ওর দিকে তাকালো, ওর মাথা পুরোটা ঘুরে যায় এরকম, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা দেখার পর ওখান থেকে দৌড় দেয় চিৎকার করে। ও আসে, ওর ফ্রেন্ডদেরকে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর ফ্রেন্ডরাও দেখে যে ইয়াসিনের ও পড়ছে, ওর চোখগুলো বড় বড় লাল হয়ে আছে। ওরা হুজুরদেরকে ইনফর্ম করে। হুজুররা আসে, যে হুজুরটা বলে হয়তো বা জিনে আসর করছে বা এরকম। তো দোয়া পড়ে ওটা ঠিক করে। এর কিছুদিন পর ওই
ওরা রাতের বেলায় গল্প করছিল, ওদের ঘুমাতে দেরি হয়ে যায় 2টা বাজে এরকম। হঠাৎ করে ওরা শুনতে পায় সেই বাইরে কাপড় নেড়ে রাখলে যেরকম আওয়াজ হয় বাড়ি খেলে ওরকম আওয়াজ। তো ওরা জানালার এখানে যায়, আবার দেখতে পায় সেই ধান ক্ষেতের ওখানে আইলের মধ্যে বসে আছে ওই সাদা কাপড় পরা মহিলাটা, বাতাসে চুল উঠছিল, ওই মহিলাটা বসে আছে এবং ওর পাশে আরেকজন কালো কাপড় পরা মহিলা বসে আছে। দুজন একসাথে বসে আছে আর ওরা মাথা নিচু করে কিছু একটা করছিল। কিছুক্ষণ ওরা দেখছিল, একটু পর কালো কাপড় পরা মহিলাটা ওদের দিকে তাকালো আর ওরা যেটা দেখলো যে মহিলাটার মুখে রক্ত এরকম মাখানো আর মহিলাটা নিচ থেকে কিছু একটা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরকম। তো এটা দেখার পর ওরা খুব ভয় পেয়ে যায়, সাথে সাথে হুজুরদেরকে বলে, হুজুররা এসে তারপর দেখে ওখানে আর কিছু নেই। পরদিন সকালে হুজুরদের বললে হুজুররা বলে, হয়তো আমরা শুনেছি এখানে অনেক কিছু খারাপ আছে, বাট স্পেসিফিকলি কিছু জানি না। এরপর থেকে হঠাৎ 2-1 দিন পর পর বা কিছুদিন পর পর ওই ধান ক্ষেতের মধ্যে সকালবেলা নাকি মানুষের মৃতদেহ পাওয়া যেত। আর সবচাইতে মানে অবাক করার বিষয় যেটা, যে ওগুলো কোনোটা হাত ছিল না, কোনোটা পা ছিল না এরকম। তো আর মানুষ দেখতো যে ওই হাত পা কেটে ফেললে যেরকম ওরকম না, আসলে সর্বশক্তি দিয়ে মানুষ যদি কারো হাত পা ছিঁড়ে ফেলে তেমন হয়ে থাকে এগুলো দেখতো। এবং লোকমুখে শোনা যে অনেক আগে থেকেই নাকি অনেক আগে থেকেই এখানে নাকি ওই রাতের বেলা যারা যায় বা কৃষক যারা, ওনারা রাতের বেলা মৎস্যজীবী যারা ওরা যায়, দেখতে পায় যে এই 2জন মহিলা এখানে থাকে, ধান খেতে এখানে বসে থাকে। অনেক কিছু ওনাদের সাথেও এরকম হয়, কিন্তু ওনারা কোনো ক্রমে বেঁচে যায় এখান থেকে, কিন্তু অনেকের সাথেই এরকম হয়। তো এরপর আমার বাগিনাকে এখান থেকে নিয়ে আসে, তারপর ওর প্রবলেম ছিল অনেকদিন, এরপর কবিরাজ দেখানোর পর এটাই ছিল আমার ঘটনা।